সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, মৌলিক অধিকার সম্প্রসারণ ও বিচার বিভাগের স্বাধীনতা সহ জুলাই সনদের ঐক্যমত্য হওয়া সহ 30টি বিষয় বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকবে নির্বাচনে বিজয়ী দল। এই বিষয়ে আজ আমরা আলোচনা করব বিস্তারিত। এছাড়াও শেখ হাসিনার বিচার এবং এই বিচারকে ঘিরে আওয়ামী লীগের লকডাউন ও রাজনৈতিক মেরুকরণ নিয়ে কথা বলবো আজ বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। চারজন অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তিনজনের মধ্যে অংশ নিয়েছেন আলোচনায়। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি গণফোরাম। এরপর রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আমার বাদিকে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। এছাড়াও প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন। আমরা আলোচনা করব, তবে আলোচনার আগে শুরুতেই প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া দেখতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের, স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না। রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য সৃষ্টির পরিবর্তে কি অনৈক্য সৃষ্টি করতে যাচ্ছি? জাতীয়ভাবে কি আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে যাচ্ছি? এবং এই বিভাজনের দায় দায়িত্ব কি মাননীয় প্রধান উপদেষ্টা নেবেন? একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার প্রশ্নে আমাদের যে ঐক্যমত এবং আমাদের যে প্রচেষ্টা, সেখানে একটা সংকট আমাদের রয়েই গেল। আপনারা যারা নির্বাচনের কথা বলছেন, আপনারা একটা গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করছেন, কারণ বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। যদি না আপনারা হয় আপনাদেরকে আইন মানতে হবে, যদি আপনারা মনে করেন ঠিক আছে উপদেষ্টা সরকার শেখ হাসিনার সংবিধান এনেছে, তাহলে 2030 সালের নির্বাচন আপনাকে মেনে নিতে হবে। রাজনৈতিক দলগুলি অত্যন্ত, মাফ করবেন আমাকে বলার জন্য, অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে এবং দেশকে ক্রমান্বয়ে আরো সংকটের দিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছে। যে বিতর্কগুলো তৈরি হচ্ছিল নির্বাচন নিয়ে, সেই বিতর্কের মধ্যে আজকে ইউনূসের বক্তৃতা অত্যন্ত রাষ্ট্রনায়কিত হয়েছে এবং তিনি যে আজকে 4 দফার কথা বলেছেন, এটা মেনে নিয়ে আমাদের সকল রাজনৈতিক দলের উচিত এখন ইলেকশনের দিকে আগানো। ঐক্য কার জন্য? এটা আপনার আমার স্বার্থের বিষয় না, এটা দলগুলোর স্বার্থের বিষয় না, এখানে জনগণের স্বার্থের বিষয়। বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে। এটা এনসিপি কে যেমন দিতে হবে, এটা বিএনপি কেও দিতে হবে, জামাতকেও দিতে হবে। নির্বাচন ভণ্ডুল হলে, নির্বাচন বিতর্কিত হলে পরবর্তীতে যদি দেশ আবার একটা সংকটে পড়ে, সেই দায় দায়িত্ব রাজনৈতিক দলকে নিতে হবে। আমাদের যার যার ইচ্ছা আমরা চাকরি দিতে চেষ্টা করব, কিন্তু আমাদের সেই বাস্তব রাজনৈতিক স্বার্থ সৃষ্টি হয়। ইচ্ছা খুব ভালো, রাজনৈতিক প্রচারও ভালো, কিন্তু এটাকে নিয়ে শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা সংঘাত তৈরি করবে এবং ফ্যাসিস্ট এবং তার দেশি বিদেশি প্রভুদেরকে এইখানে সুবিধা করে দেবে। জি, আমাদের মাঝে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এসে উপস্থিত হয়েছেন। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা মাত্র শুরু করছিলাম আর কি, প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া দেখছিলাম। তো আলোচনা শুরু করতে চাই আসলে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনাকে দিয়ে। আপনি রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনছিলেন। আসলে আপনার দলের অবস্থানটা কি, আর এক একজন যে এক এক কথা বলছে, এই এক এক কথা বলায় কি ঐক্য আরও সুদৃঢ় হবে নাকি সংকট ঘনীভূত হবে? ধন্যবাদ। এখানে তো সরকারের মুখপাত্র আছে, তাই না? আমরা তো ওনার কাছ থেকে আজকে অনেক কিছু জানবো, শুনবো। পদ্মার অন্তরালে কিছু হয়েছে কি না। তো মাননীয় প্রধান উপদেষ্টা তো 7 দিন সময় দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোকে, বলে যে আপনারা আলাপ আলোচনা করে ঐক্যমতে আসেন। আরে ভাই, আমরা তো ঐক্যমতে অধ্যাপক রিয়াজ সাহেবের নেতৃত্বে তো আমরা ঐক্যমতে ওখানে দিয়ে আসছি, এবং সেটাতে প্রধান উপদেষ্টা পার্টি, উনি কিন্তু সই করে। এনসিপি অবশ্য করে নাই, তারা যেহেতু করে নাই সুতরাং তারা বাদ।
জাতির ইতিহাস থেকে এনসিপি বাদ পড়ে গেছে, আমি জানি না করার কোনো সুযোগ আছে কিনা। তো আমার তো মনে হয় আজকে একটা মোটামুটি সারা দেশে একটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারি। আমরা তর্ক বিতর্ক করবো, কারণ তা না হলে তো বিভিন্ন রাজনৈতিক দল থাকার কি প্রয়োজন, তাই তো বাকশালেই করতাম বা আরেকটা টাকশাল হইতো আর কি। কথা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, হ্যাঁ। তো আমরা তো কি বলে শেষ সময়ে গিয়ে তো আবার সবাই নির্বাচনমুখী হয়ে গেছি। তবে গত কিছুদিন ধরে আমাদের জামাতের বন্ধুরা যেভাবে গলা উঁচিয়ে কথাবার্তা বলতেছিল, মনে হচ্ছিল তারা যা চাইবে তাই হবে এই দেশে, এবং ওই যমুনা ঘেরাও হবে, এবং তাদের কর্মসূচি নাকি অব্যাহত থাকবে। খুব ভালো কথা। আমরা তো এগুলোর থেকে বের হতে চাইছিলাম, তাই না? কয়েকটা মাস অন্তত 300টার মতো আন্দোলন হয়ে গেছে। আজাদ ভাই আরও ক্লিয়ার করবে কীভাবে তাদেরকে সবাই আমরা ঘেরাও করে রেখেছি। হ্যাঁ, আমার ছাত্র বন্ধুরাও করেছে। তো আমরা কি এইসব সংস্কৃতি, অপসংস্কৃতি বের হতে পারবো না? যেখানে সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, গণভোট হবে। এটা তো আমাদের অন্যতম ঐক্যমতেরই এইটা তো ফসল। এখন বাকি দুই একটা বিষয় হয়তো আমাদের মধ্যে আমরা বলবো যে আমরা যে দ্বিমত করেছিলাম, ডিসেন্টিং দিয়েছিলাম, সেগুলো কেন নাই? কারণ ডিসেন্টিংগুলো সহ তো আপনারা আমাদের সই নিয়েছেন, হ্যাঁ, তাইলে তো হয়তো আমরা অন্য কিছু ভাবতাম। এরকম আরও কথাবার্তা। তারপরে অর্ডিন্যান্স যেটা জারি হয়েছে সেটা কতটুকু প্রত্যেক রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য আছে, এগুলো আলোচনা হবে। যেমন ইতিমধ্যে কয়েকজন লেখা শুরু করেছে যে এই অর্ডিন্যান্সের মাধ্যমে 72-এর সংবিধানকে কবর দেওয়া হয়েছে। তো তার ওই বক্তব্যটা তো আমি ফেলে দিতে পারি না। তাহলে কি ইউনূস সাহেব চালাকি করে, হ্যাঁ, 72 থেকে আমাদেরকে ওই যে বলছিল না বাটন রিসেট করতে হবে, সেই জায়গায় নিয়ে গেল? গত কয়েকদিন দেখবেন যে এগুলো খুব হট ডিসকাশন হবে আর কি আগামী কয়েকদিন। হ্যাঁ, আগামী কয়েকদিন তো আমার মনে হয় আমরা একটু সবাই শান্ত থাকি, হ্যাঁ, যেটুকুন আসছে এইটুকুনকেই আমরা মনে করি যে সবারই অ্যাচিভমেন্ট, হ্যাঁ, সবারই অ্যাচিভমেন্ট। এটা ধরে আমরা বাংলাদেশকে আরও কীভাবে উন্নত বাংলাদেশ করা যায় সেই কমিটমেন্টে চলে যাই। জি, ফরিদুল হক, সবার অ্যাচিভমেন্টের কথা বলছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাদের কি অ্যাচিভমেন্ট? এখনো আসলে খুব পরিষ্কার মতামত দেওয়ার মতো অবস্থায় আমরা নেই। কারণ হচ্ছে যে এটা এসছে পরে, আমরা আসলে এখনো দলীয় সিদ্ধান্ত মানে প্রকাশ করিনি। আমরা হয়তো আগামীকালকে দলীয় সিদ্ধান্ত জানাবো। তবে কিছু ডেভেলপমেন্ট তো আছেই, কিন্তু কিছু জায়গাতে আবার কনফিউশন আছে। আমার এটা আমার ব্যক্তিগত মতামত আমাকে বলতে হচ্ছে, যেহেতু এসছি কথা বলতে হবে। সেটা হচ্ছে যে হ্যাঁ, কিছু জায়গায় ধরেন পজিটিভ ডেভেলপমেন্ট আছে। আদেশের মধ্য দিয়ে বলা হচ্ছে যে পরবর্তী পরিষদকে সংবিধান সংস্কার পরিষদ ঘোষণা করা হচ্ছে, তার কাছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে। এরপরে আপার হাউসের পিআর আলাদাভাবে প্রশ্ন আকারে থাকতেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ব্যাপারটা এখানে আসতেছে। কিন্তু যেটা প্রশ্ন রয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এইসব বিষয়ে আবার ধরেন বাংলাদেশে মন্তব্য করা একটু ডিফিকাল্ট। প্রথমত হচ্ছে যে আমরা ছোট মানুষ, আবার হচ্ছে যে আমরা আইন পড়িনি। সো বাংলাদেশে ধরেন সংবিধান আইন নিয়ে কথা বলার এক ধরনের কি বলে যে এক ধরনের ওই যে ধর্মগুরু হচ্ছে আমাদের আইনজীবীরা। সুব্রত দাদা এখানে আছেন, উনি অনেক সিনিয়র আইনজীবী। তো এই একটা প্রবলেম ধরেন এখানে আছে। তো কিন্তু আমি একটা জায়গাতে খুব পরিষ্কার, আমরা যে জায়গাটা দাবি করেছিলাম, আমরা যেটা বলেছিলাম, এটা আসলে সমস্যাটা হয় কি, যখন আপনি একটা দলীয় পজিশন থেকে বলেন, মনে করা হয় যে আচ্ছা ও যেহেতু দলীয় পজিশন থেকে বলছে ওর বোধহয় কোনো এখানে দলীয় স্বার্থ আছে। কিন্তু আমরা বারবার এটা বলে বোঝাতে হয়তোবা কিছুটা ব্যর্থ হয়েছি যে আমাদের দলীয় স্বার্থটা আসলে এখানে প্রধান না। প্রধান হচ্ছে যে আপনি যে প্রক্রিয়া এটা করবেন সেটার আসলে লিগ্যাল এবং রাজনৈতিক ভিত্তিটা পরিষ্কার হইতে হবে। এটা যদি আপনি এই জায়গাতে ভুল করেন, এটা এই সমস্ত জিনিস আনডু করা খুব কঠিন। রাষ্ট্রপতির মাধ্যমে যে আদেশটা হলো এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাবে, কারণ একটা অধ্যাদেশে রাষ্ট্রপতির আসলে বেসিক্যালি আদেশ দেওয়ার ক্ষমতা কতটুকু আছে এই বিষয়টা নিয়ে আমার একটা কনফিউশন আছে। আমি এটা আরও কয়েক জায়গায় বলেছি, উনি সম্ভবত সংবিধানের 91 অথবা 93 আর্টিকেল অনুযায়ী উনি সংবিধানের অধীনে থেকে আদেশ দিতে পারেন। সংবিধানকে পরিবর্তন করার আদেশ দেওয়ার কিংবা অধ্যাদেশ তৈরি করার ওনার আসলে ক্ষমতার একটা সীমিতকরণ আছে বলে আমি যতদূর জানি।
তো এই জায়গাতে এই জন্যই আমরা আসলে বলেছিলাম যে এই আদেশটা প্রধান উপদেষ্টা নিজে জারি করবেন, কারণ আদেশ জারি করার লেজিটিমেসি কিংবা পাওয়ার আপনি কোত্থেকে পাচ্ছেন। এটার জায়গাটা হচ্ছে পরিষ্কার জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এখানে জনগণের যে সার্বভৌম অভিপ্রায়, সেই অভিপ্রায়ের রূপ হচ্ছে গণ অভ্যুত্থানের এই সরকার, এবং সেটার লেজিটিমেসি প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আছেন। উনি আসলে সংবিধান পরিবর্তন করার জন্য এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিতে পারতেন। সো এটা ছিল হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি, এবং জনগণ এটাকে রেটিফাই করতো। জনগণ তো রেটিফাই না, জনগণ এটাকে আসলে তার সার্বভৌম যে ক্ষমতা, সেই ক্ষমতার মাধ্যমে যদি গণভোটে এটাকে পাশ করতো, তখন এটা নিয়ে প্রশ্ন তোলার আর কোনো রকম কোনো জায়গা থাকতো না, কারণ জনগণের উপরে কোনো কিছু না। জনগণের অভিপ্রায় এর অধীনে হচ্ছে সংবিধান, সংবিধানের অধীনে আইন তৈরি হয় পার্লামেন্টে। পার্লামেন্ট যখন থাকে না, তখন আসলে অধ্যাদেশ দিয়ে দেশ পরিচালনা হয়, পরবর্তী পার্লামেন্টে এটাকে রেকটিফাই করে নেয়। এটা হচ্ছে পদ্ধতি। তো সেই জায়গাতে ধরেন আমার কাছে কিছুটা গোজামিল মনে হয়েছে। এখন এদিক থেকে আবার ধরেন বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল, তাদের আবার দাবি ছিল যে না, আদেশ রাষ্ট্রপতিকেই জারি করতে হবে। এখন এইটা আবার তাদের কতটুকু আসলে আইনগত বোঝাপড়ার জায়গা থেকে বলা কিংবা দলীয় স্বার্থের জায়গা থেকে বলা, এই জায়গাটা আসলে কমেন্টস করা খুব ডিফিকাল্ট। কারণ আমাদের বোঝাপড়াতে আমরা দেখি যে এটা তো আসলে কিছুটা আইনগত গলদ কিংবা ঘাটতি থেকে গেল। ওনারা আবার যে ব্যাখ্যা দেন, সেই জায়গা থেকে ধরেন এই গলদ ব্যাখ্যার ক্ষেত্রে আবার তাদের আবার ভিন্ন যুক্তি আছে। তো সেই জায়গা থেকে ধরেন মানে কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। তারপরে আবার ধরেন আমরা যে কমেন্টসগুলো দেখলাম, রাজনৈতিক দলগুলো, আমরা এখনো কোনো অফিসিয়াল কমেন্টস দেইনি, কিন্তু অন্যরা যারা কমেন্টস করলেন সবাই আসলে একমত হতে পারছেন না। কিন্তু আমাদের আসলে মূল যে জায়গাটা আমি বুঝি, সেই জায়গাটা হচ্ছে যে আমাদের এই ঐতিহাসিক যে ভুলগুলো, এই ভুলগুলো যাতে আমরা রিপিট না করি, আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি। কারণ আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, যে দেশের যে পরিস্থিতি খারাপ করার যে চেষ্টা করা হচ্ছে, এই চেষ্টাটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে, এবং এই চেষ্টার পেছনে কারা কারা আছে এটা সবটা আমরা জানি। আমরা এই বিষয়ে আসবো আপনার কাছে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, নোট অফ ডিসেন্টের বিষয়গুলো এখানে আসেনি, যেটি সুব্রত চৌধুরী বলছিলেন, এবং আসলে মিশ্র প্রতিক্রিয়া, সব রাজনৈতিক দলের মিশ্র প্রতিক্রিয়া। অন্তত এই একটি জায়গায় কি সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া যেত না? অবশ্যই যেত, এবং সেটি তো কাঙ্ক্ষিত ছিল। এখন ধরেন জাতীয় ঐকমত্য কমিশন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস বসে একটা জিনিস ঐকমত্যে নিয়ে এসে জুলাই সনদে প্রধান উপদেষ্টা সহ সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। আমরা আশা করেছিলাম যে সেইটার উপরেই আপনার অধ্যাদেশ জারি হবে বা মানে আদেশ জারি হবে, কিন্তু পরবর্তীতে জাতীয় ঐকমত্য কমিশন তারা অনাকাঙ্ক্ষিতভাবেই সরকারের কাছে যে মানে সুপারিশ পেশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা নিজেই যেটা স্বাক্ষর করেছেন, সেই মানে দলিলের বাইরেও অনেক কিছু আছে, বা সেই দলিলের ছিল এমন কিছু সেই সুপারিশে নাই। তো সেগুলো নিয়ে মানে একটা জটিলতা তো আছেই। তারপরেও আমরা এটাকে স্বাগত জানিয়েছি। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা তৈরি করার চেষ্টা হচ্ছিল, একটি মহল চেষ্টা করছিল, সেটা আমি আশা করি কেটে যাবে, এবং আমরা এটাকে স্বাগতও জানিয়েছি। এখন বাকি যে বিষয়গুলো আছে, গণভোটের যে বিষয়গুলো, সেগুলো আমার মনে হয় যে আমাদের দলের পক্ষ থেকে আরও বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করা হবে। আমাদের রাজপথের আন্দোলনের যারা সাথী যেসব দল বা অন্যান্য রাজনৈতিক দল, তাদের মতামত নেওয়া হবে, নিয়ে পরে হয়তো পূর্ণাঙ্গভাবে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করা হবে। তবে আপনি যে কথাটি বলেছিলেন যে এখানে দেখলাম যে আজকে একটি সেমিনারে, সেখানে বিভিন্ন বক্তা বিভিন্ন বক্তব্য রেখেছেন। আসলে এখানে অনেকেই তো অনেক স্বার্থ নিয়ে এখানে ঘুরছেন। বাস্তবতা হচ্ছে সেটা, কেউ চায় যে কারো বক্তব্য এখানে যারা বলেছেন, ওনাদের বিনয়ের সাথে ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি, তাদের বলতেছে যে গণতন্ত্র মানেই নির্বাচন না, কিন্তু নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান আপনার একটা অনুষঙ্গ, এটা তো বুঝতে হবে। তারা নির্বাচন ছাড়াই তারা গণতন্ত্র চায়। এমনকি কারো বক্তব্য, অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে আমরা দেখেছি দু একদিন ধরে বক্তব্য রাখছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে বা গণভোট যদি আগে না হয়, তাহলে 26-এ কোনো নির্বাচন হবে না। তার মানে নির্বাচনকে বাধাগ্রস্ত করাই কিন্তু এসব
রাজনৈতিক দলের উদ্দেশ্য ছিল, এটা একটা দিবালোকের মতো স্পষ্ট। এবং তারা আগামী 16 তারিখে যে একটা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে আপনার যে অবস্থান ধর্মঘট যমুনার সামনে দেওয়া হয়েছে, দেখেন জাতি গত 15 বছর আন্দোলন সংগ্রাম করতে করতে এত রক্তক্ষয়, এত লাশ, এত আপনার আত্মহুতি, এত আপনার দমন নিপীড়ন, এগুলোতে জাতি আর এইসবের মধ্যে যেতে চায় না। আমাদেরও তো দলের মধ্যে অনেক চাপ ছিল এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। আমরা কার বিরুদ্ধে আন্দোলন করব? এই সরকার তো আমাদের সমর্থিত সরকার, আমরা তো তাদেরকে সমর্থন করেছি, বসিয়েছি। তাদের সাথে আমাদের যদি কোনো বিরোধ থাকে বা কোনো গ্যাপ থাকে, সেটা আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সেটা সমাধান করব। আমরা কিন্তু সেই পথে যাই নাই। বিএনপি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল, 4 বার ক্ষমতায় এই দল ছিল জনগণের রায় নিয়ে। এখন যারা 4 বার ক্ষমতায় ছিল তাদের মতামতকে আপনি অবজ্ঞা করে আপনার যারা নিরপেক্ষ নির্বাচনে এককভাবে নির্বাচন করে 2টি আসনও পায়, ও 2টি আসনেই তাদের ভাগ্যে ছিল, বা কোনো কোনো দল এই আন্দোলন করছে তাদের 1টি আসনও পায় নাই, জামানত খুইয়েছে, তাদের মতামতকে আপনি প্রাধান্য দিবেন? আসবো, আপনার কাছে আসবো আমরা। আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী কিন্তু প্রশ্নটা রেখেছেন, সেটাই আমার প্রশ্ন। আসলে এই যে এত আলোচনা হচ্ছে, এই আলোচনার পেছনে অর্থাৎ পর্দার অন্তরালে কিছু হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণের পর আমরা সবার প্রতিক্রিয়াগুলোই খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেছি। এখানেও বেশ কয়েকজন ওনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা মনে করি যে প্রতিক্রিয়াগুলো এসেছে এগুলো খুবই ইতিবাচক। এর চেয়ে বেশি ইতিবাচক প্রতিক্রিয়া আসলে আমরা আশা করিনি। আমরা আপনি দেখেছেন বিএনপির পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে, আপনার জামায়াতের পক্ষ থেকে তাদের কিছু কিছু বিষয়ে তাদের রিজার্ভেশন আছে, কিন্তু তারপরেও তারা এমন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি যাতে আমরা উদ্বিগ্ন হতে পারি। আবার এনসিপি এখনও আনুষ্ঠানিকভাবে বক্তব্য যদি নাও দেয়, এনসিপির নেতাদের ব্যক্তিগত যেসব প্রতিক্রিয়া আমরা দেখেছি, আমাদের কাছে এটাকেও ইতিবাচক মনে হয়েছে। সুব্রতদা উনি যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটাও আমার কাছে মনে হয়েছে যে এগুলো গ্রহণযোগ্য। তো এখন আপনার সরকার তো রাজনৈতিক দলগুলোকে একটা সুযোগ দিয়েছিল। প্রথমত দীর্ঘদিন ধরে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে, তারপরে আবার রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার সুযোগ কিন্তু সরকার দিয়েছে। এখন আমাদের জাতীয় নির্বাচনের হাতে কিন্তু এক অর্থে 3 মাসও নেই, আপনি যদি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হতে হয়। তো এইরকম সময়ে আপনার নির্বাচনের আগে বা নির্বাচনের সময় সরকারের কিন্তু অনেক দায়িত্ব আছে। তার আগে সংস্কারের এই বিষয়গুলো বা এই গণভোটের এই বিষয়গুলো ফয়সলা হওয়ার প্রয়োজন ছিল। সরকারের পক্ষে আর আসলে অপেক্ষা করা সম্ভব ছিল না, একটা সিদ্ধান্ত সরকারকে আসতেই হতো। এবং এই সিদ্ধান্তটা মাননীয় প্রধান উপদেষ্টা উনি নিজে নিয়েছেন। ওনার উপদেষ্টা পরিষদের যারা সদস্য আছেন তাদের সাথে আলোচনা করেছেন। রাজনৈতিক দলগুলোর সাথে তো আপনার আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে নানা সময় আলোচনা হয়, কারণ এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে আছি। সেই আপনার 5ই আগস্টের পর থেকেই কিন্তু আপনার আলোচনা কিন্তু একদিনের জন্য বা এক মুহূর্তের জন্য কিন্তু থেমে যায়নি। মানে আমি যেটা বলতে চাইছি যে যোগাযোগটা, এই যোগাযোগটা কিন্তু অব্যাহত আছে এবং এটা আসলে নির্বাচন পর্যন্তই এই যোগাযোগটা অব্যাহত থাকতে হবে। কারণ আপনি জানেন অনেকগুলো এলিমেন্ট আছে যারা বাইরে থেকে আমাদের এই পলিটিক্যাল প্রসেসটাকে ডিসরাপ্ট করার একটা চেষ্টা চালায়। এটা যাতে তারা কোনোভাবে কোনো সুযোগ না নিতে পারে। আমাদের যে ব্রডার যে ন্যাশনাল কনসেনসাস বিভিন্ন ইস্যুতে, এইটা যাতে কোনোভাবে এফেক্টেড না হতে পারে, এই জন্য সরকার সবসময় রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ রক্ষা করেছে। রাজনৈতিক দলগুলোও সরকারের সাথে যোগাযোগ রক্ষা করেছে। কখনো সরকার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আনুষ্ঠানিক বৈঠকের জন্য, কখনো রাজনৈতিক দলগুলোর অনুরোধেও এ ধরনের বৈঠক হয়েছে। আমরা মনে করি যে এই আলোচনাগুলো অব্যাহত আছে এবং আজকে এই আলোচনাগুলোরই একটা কালেকটিভ রেজাল্ট হচ্ছে আজকের যে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া, আমরা এটাতে খুবই আশাবাদী। এবং আজকে পরে যদি কোনো মত ভিন্নতাও থাকে, আমরা মনে করি যে সেটা খুব দ্রুতই কেটে যাবে এবং সবাই আসলে আমরা নির্বাচনমুখী হয়ে উঠবো খুব শিগগিরই। প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছে কিনা? না, সেটাও না, তাৎক্ষণিকভাবে হয়তো উনি বলেছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব, কিন্তু যেহেতু তাৎক্ষণিকভাবে আমাদের মনে অনেক কিছুই আসে, কিন্তু পরবর্তীতে দলীয় ফোরামে ওনারা তো নিশ্চয়ই এটা আলোচনা করেছেন এবং আলোচনা করার পর ওনাদের যে দলীয় বক্তব্য আমরা দেখেছি সেখানে তো এরকম কোনো কিছু আমরা ওনাদের কাছ থেকে আমরা শুনতে পাইনি। আমরা তো ওনাদের
কাছ থেকে ধন্যবাদ পেয়েছি। সো আমরা সেই ধন্যবাদটাকে আজকে আমরা দুটো বিষয়ে ধন্যবাদ দিয়েছি। একটি হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা আশ্বস্ত করেছেন। আরেকটি হচ্ছে নির্বাচন, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, এটার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এই দুটো ব্যাপারে আজকে আমরা ধন্যবাদ জানিয়েছি। কোনো ব্যক্তি যদি 3টি প্রশ্নে একমত হয়, একটা প্রশ্ন তার পছন্দ না হয়, বা 2টা প্রশ্নে একমত হয়, 2টায় একমত না হয়, কিন্তু হ্যাঁ না কি সে জিনিসটা প্রতিফলন হবে কিনা? এখন যে 4টা বিষয় আমি তো দেখি যে এগুলো মোটামুটি আমাদের সহমত আছে, আমরা তো সকলেই মিলে এটার সাথে একমত আছি। সব দলের কি সহমত থাকবে? আপনি যে পরে শোনান, জি, কেউ তো আমরা দ্বিমত করি নাই। জি, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, এটা তো বিএনপি তো মেনে নিয়েছে। তারপরে ডেপুটি স্পিকার অপোজিশন থেকে দেবে, এগুলি তো মীমাংসিত বিষয়। এখন ভোটে গিয়ে আপনি হাঁকে জিতে আনতে পারবেন কিনা সেটাই হচ্ছে পলিটিক্যাল পার্টির। আমরা এমন কোনো শঙ্কা আছে কিনা? থাকতে পারে, থাকতে পারে। এখন জামাত যদি মাঠে নেমে বলে যে আমরা হাতে দেব না, সব নাতে দেব, তারা হয়তো মাইনরিটি হয়ে যাবে ভোটে, দেখি না একটু। আমরা তো তাদের শক্তিটা মাঠে যাচাই করতে চাই। এনসিপি বন্ধুরা যদি আমাদের সাথে থাকে, আমরা তো এনসিপি তো সমর্থন দিচ্ছে, যুক্ত হবে। এনসিপি তো সমর্থন দিচ্ছে, এখনো বুঝতে পারছি না এখনো সেটা। তারা বলছে ওই যে মানে যিনি আপনি তাদের একজন নেতা আছেন, বিতর্কিত বক্তব্য রেখে সবসময় আলোচনায় থাকতে চায়, মিডিয়াতে থাকতে চায়, সেই ব্যক্তির আপনার ব্যক্তিগত মতামত, তারা এই কথা বলছে আর কি। আমি বলছি তারা তো 2 নৌকায় পা দিলে হবে না। হ্যাঁ, তাদের তো আইদার ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে হবে, যেটা তারা বলে যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াবো, আমরা এবারকার টার্গেট না আমাদের টার্গেট ভবিষ্যৎ, ফাইন, কোনো অসুবিধা নেই। আর যদি জামাতের সাথে জোট করে, তো এটা তো ভয়াবহ অবস্থা। নতুন একটা দল জামাতের সাথে গিয়ে 71-এর পাপ তারা কি কাঁধে নেবে? এখন যারা ওখানে 8 দলের সাথে সংযুক্ত হয়েছে অধিকাংশ তো এই লাইনের, এবং তারা ভিতরে আওয়ামী লীগের সাথে কি বলে এটাকে নানা রকম আন্ডারগ্রাউন্ড ডিল করেছে না, এবং মানুষ বলতে শুরু করেছে আওয়ামী লীগের সাথে তারা যুগপৎ আন্দোলন করতেছে। একই সময়ে লকডাউন, একই সময়ে আপনার প্রধান উপদেষ্টার বাড়ির সামনে বসা, এই যে বিক্ষোভ, গণমিছিল, স্মারকলিপি দেওয়া, একই টাইমে সাধারণ মানুষের বক্তব্য যে এটা তো আওয়ামী লীগের সাথে এরা যুগপৎ আন্দোলন করতেছে। তাদের দুজনের লক্ষ্য হচ্ছে জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করা, বিলম্বিত করা, এবং সেটা এবং এই যে গণভোট নির্বাচনে, জাতীয় নির্বাচনের আগে যে গণভোটের তাদের প্রস্তাব, এটা বলা হচ্ছে জাতীয় নির্বাচনকে অনিশ্চিত এবং বিলম্বিত করার একটা প্রজেক্ট। আরে এই সংস্কার বলতো না যে বিএনপি সংস্কার চায় না, আমি তো দেখি বিএনপি সবার আগে এই সংস্কার চায়। বিএনপি তো 31 দফার মধ্যে সুনির্দিষ্টভাবে এখানে অনেকগুলো কথা তো তারা আগেই বলেছে। আপার হাউস বলে নাই, তারা 10 বছর প্রধানমন্ত্রী এটা বলে নাই, এগুলো তো আগেই বলেছে তারা। বরঞ্চ 31 দফা আরও অনেক সমৃদ্ধ। আমি মনে করি এখন যে বিষয়ে গণভোট হবে, সেই গণভোটে এনসিপির বন্ধুরা আমার গণফোরামের সাথে থাকবে, বিএনপির সাথে থাকবে, বা যুগপৎ আন্দোলন আমরা যারা ছিলাম তারা সহ। তারা তো আমাদের শেষের দিকে এসে সামনের কাতারে ছিল, আত্মাহুতি দিয়েছে। তাদেরকে আমরা চাই, তাদের শক্তি তো আমরা আরও বলিয়ান হইতে চাই। আর জামাত যে বাড়াবাড়ি করতেছে, এটার জবাব কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে দেব। আমরা অনেক দিন সহ্য করেছি, এবং তারা 71-কে বলে কি, কেউ কেউ বলে যে গণহত্যা কী দেখেছেন 71-এ, সামনে আরও দেখবেন, এই ধরনের হুমকিও দিয়েছে কেউ কেউ। তা আশা করি এগুলো একটু আপনারা নীরব থাকবেন, কারণ আপনারা যত এগুলো কচলাইতে থাকবেন তখন আমরা 71-কে আরও বেশি করে সামনে নিয়ে আসব। আমরা তো রাজাকার আলবদর আল শামসের বিচার করতে পারি নাই, তাদের বিচার আবার শুরু হবে। এই ট্রাইব্যুনালেই হবে, যে ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে, ফেসিস্টের বিচার হচ্ছে। সুতরাং আশা করি আমাদের এখন সবাই সংযত হওয়া উচিত। আপনারা ইতিহাসকে তো পাল্টে দিতে পারেন না, বা ইতিহাস থেকে বিচ্যুতি হলে পরে ওই ফেসিস্টে, ওনারা আবার কথায় কথায় বিএনপিকে ফেসিস্ট বলে। আশ্চর্য, কথায় কথায় বলে যে বিএনপি ফেসিস্ট হবে, ফেসিস্টের মতো আচরণ করছে, এটা কোনো হয়? আমরা একসাথে আন্দোলন, আমি তো দীর্ঘ সময় তাদের সাথে আছি, আমি তো কখনো দেখি নাই। তারা সবসময় আমাদের সাথে আলাপ আলোচনা করেছে, 5ই আগস্টের আগেও করেছে আন্দোলনের কলা কৌশল নিয়ে। 5ই আগস্টের পরে কীভাবে রাষ্ট্র পরিচালনা হবে সেই ব্যাপারেও তো আমাদের প্রতিদিন কথাবার্তা হচ্ছে। তা আপনি হঠাৎ করে এদেরকে ফেসিস্ট বানাচ্ছেন, ভোটের আগেই ফেসিস্ট বানিয়ে ফেলতেছেন,
তাহলে তো আপনার কথাবার্তা, আচার আচরণ, যমুনা ঘেরাও কর্মসূচি এখনো প্রত্যাহার করেন নাই। আমরা আর এগুলো ঘেরাও কর্মসূচি দেখতে চাই না। এখান থেকে জাতিকে বের করে আনেন। আমাদের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য আমরা গড়ে তুলেছি, মহান ঐক্য, এবং প্রধান উপদেষ্টা বলেছেন, সেই কথাটা আজকেও বলেছেন, সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়িত করতে গেলে সবারই একটা ঐক্যমতে পৌঁছাতে হবে এবং জনগণের ভোটে নির্ধারিত হবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে। আরে ভাই, সেই পর্যন্ত যেতে দেন। জনগণ যদি আপনাদেরকে চায় আপনারাই আসবেন। জনগণ যদি বিএনপির পক্ষে থাকে তাহলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এবং আমরা দেখি তাদের কমিটমেন্ট, তারা তো এর থেকে আরও বেশি কিছু করবে। প্রত্যেক দিনই তো বলছে না? কালকে তো অসাধারণ এক বক্তৃতা দিয়েছে জনাব তারেক রহমান দেশের অর্থনীতির উপর এবং প্রতিটা বিষয়ের উপর। এগুলো আমরা কেউ চিন্তা করেছি? বেকারত্বের কথা, আলু চাষিদের কথা, আরে জামাতে ইসলামী আপনি বলছেন মেয়েদেরকে কমাইয়া দেবেন 3 ঘন্টা 5 ঘন্টা। হোয়াট ইজ দিস? আপনি নারী সমাজকে তো সমাজ থেকে বিতাড়িত করবেন। এখন থেকে তো কোনো কর্তৃপক্ষ, মালিক পক্ষ, তারা তো মেয়েদের দেবে না, অ্যাপয়েন্টমেন্ট দেবে না, চাকরি বাকরি থেকে বেকারত্ব করে দেবেন আপনি, তারা পুরুষদের দেবে। এটা তো অত্যন্ত কৌশলগত কারণে আপনারা এইসব কাজ করতেছেন। এটা আপনাদের রাজনীতির একটা অংশ। এটা বলা যায় মেয়েদেরকে আমরা 5 ঘন্টা করে দেব, তাহলে শুধু ছেলেদেরকে আপনারা চাকরি দেবেন, আর কিছু করবেন না। আর সমাজে কতগুলো আমি শুনতেছি নির্বাচনের নামে আপনারা বিভিন্ন জায়গায় উপটোকন দিতেছেন, শাড়ি, 3 পিস, বোরকা, জায়নামাজ, এমনকি আপনাদের যে ইসলামী হসপিটালগুলো আছে সেখানে কার্ড দিয়ে দিচ্ছেন যে আপনারা যান 50% ইয়েতে ডিসকাউন্ট। এটা কি নির্বাচন করছি আমরা? আরও বলেন যে বিএনপি ইতিমধ্যে আনপপুলার হয়ে গেছে, আর এগুলো করে আপনারা পপুলার হচ্ছেন, জান্নাতের টিকিট দিয়ে। হ্যাঁ, এগুলো উন্মোচিত হয়ে যাবে। জনগণকে এত বোকা পাওয়ার কোনো কারণ নাই। আশা করি আমাদের সকলেরই শুভবুদ্ধির উদয় হোক। আমরা একে অপরের ভাই, আমরা একসাথে চলতে চাই, সবাইকে নিয়ে চলতে চাই। ফরিদুল হক, প্রশ্নটা আপনার দিকেই ছিল। আসলে এনসিপির প্রতি আহ্বান জানিয়েছেন সুব্রত চৌধুরী যে তাদের সঙ্গে তাদের সমমনা জোটে যাওয়ার জন্য। এনসিপি কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা এখন পর্যন্ত, কোথায় যাবে, কীভাবে করবে? না, এনসিপির সিদ্ধান্ত এখন পর্যন্ত স্বতন্ত্রভাবেই নির্বাচনের দিকে যাওয়া এবং এই জোটে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং এটা নিয়ে আসলে এই মুহূর্তে তেমন কোনো আলোচনা নেই। আমরা তো প্রধানত আসলে জুলাই সনদটা কোন দিকে যাচ্ছে সেই জায়গাতে আমরা আসলে কনসার্ন ছিলাম। তো এটা একটা ধাপ আগাইছে, এখনও কিছু আমার ব্যক্তিগত মতামত আমি অলরেডি বলছি যে কিছু গ্যাপ এখনও রয়ে গিয়েছে। আমরা যেমন যে জিনিসটা বলছিলাম যে আদেশটা প্রধান উপদেষ্টা দিবেন, এই জায়গাটা হয় নাই, এটা প্রেসিডেন্টের মাধ্যমে প্রেসিডেন্ট আসলে প্রধান উপদেষ্টা যখন সরকার প্রধান, প্রেসিডেন্ট সরকার প্রধান নন, এই অবস্থায় প্রেসিডেন্ট আদেশ দিতে পারেন কিনা সেই জায়গাটা একটা বড় প্রশ্ন রয়ে গেল। আবার ওই অধ্যাদেশের প্রশ্নে আমরা যেহেতু আপত্তি করেছি, সেই আপত্তিটাকে মিটানোর জন্য আবার উল্টো দিকে বিএনপি যেহেতু অধ্যাদেশ চেয়েছে সেইটাকেও না দেওয়ার জন্য একটা মাঝামাঝি যে জায়গা সম্ভবত করা হয়েছে। এটা একটা ধরেন গোজামিল হলো কিনা এই বিষয়টা নিয়ে আমি খুব পরিষ্কার না, তবে আমার কাছে একটা বড় একটা খটকা রয়ে গেছে। আমার যতটুকু রাজনৈতিক বোঝাপড়া সেই জায়গা থেকে আমি মনে করি একটা খটকা রয়ে গেছে। আরেকটা জায়গা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে নোট অফ ডিসেন্টগুলো কার্যকর থাকতে পারবে না। তো এখানে যেটা হয়েছে বেসিক্যালি 2টা নোট অফ ডিসেন্টকে আউট করা হয়েছে, আর বাকি যে 18টার মধ্যে 16টা নোট অফ ডিসেন্টকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনার পরবর্তী নির্বাচিত সরকার কিংবা পরবর্তীতে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের মতামত অনুযায়ী। তার মানে আমাদের আপনারা একটু মনে করিয়ে দেই যে আমাদের কিন্তু 84টা প্রস্তাব ছিল, এর মধ্যে 48টা প্রস্তাব হচ্ছে সংবিধান সম্পর্কিত, এর মধ্যে 30টা প্রস্তাবে আমরা সবাই একমত, কারোরই দ্বিমত নেই। ওই 30টা হচ্ছে একটা পয়েন্ট যে সবাই যেখানে একমত, ওইটা হলো 4টা প্রশ্নের ওইটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আপার হাউসে ধরেন অন্য দলগুলো যেভাবে চেয়েছিল, বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেটাকে না রেখে আপার হাউসটাকে নোট অফ ডিসেন্ট ছাড়া আসলে করা হচ্ছে। এবং হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো,
যেটা প্রথমে এনসিসি ছিল, পরে আবার অন্য নামে এসছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেটাকেও ধরেন নোট অফ ডিসেন্ট, বিএনপি নোট অফ ডিসেন্ট যেভাবে দিয়েছিল সেইভাবে না রেখে সবাই যেভাবে চেয়েছে সেইভাবে হয়েছে। বাকি যে 16টা, ওই 16টা কিন্তু আবার বিএনপি যেভাবে ধরেন রেখেছে, কিংবা বিএনপি সহ অন্যরা যেভাবে ধরেন নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে সেই মতো আসলে থাকতেছে। তাতে করে যদি এখন হাভোটে পাস হয়, তাহলে আমি যতটুকু বুঝতে পারছি আর কি, তা হাভোট হইলে তাহলে আপনার ধরেন ওই 30টা যেটাতে একমত সেটাতে আমরা একমত হয়ে গেলাম। আপার হাউসে পিয়ার প্রশ্নে ধরো জনগণ রায় দিয়ে দিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রশ্নে জনগণ রায় দিয়ে দিল। কিন্তু ওই যে 16টা, যার ভিতরে আর্টিকেল 70ও আছে, আর্টিকেল 70 প্রশ্নে ধরেন আমরা বলেছিলাম যে 2টা বাদে বাকিগুলোর ক্ষেত্রে কোনো ইয়ে থাকবে না, সংসদ সদস্যরা স্বাধীন মতামত দিতে পারবে। বিএনপি সেখানে 4টা রেখেছিল। তো এখন তাহলে বিএনপি যদি মেজরিটি পায় তাহলে ওনারা ওনাদের মতো করে করবেন, এরকম আরও কিছু বিষয়গুলো রয়ে গেছে। এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে একটা জিনিস আমাদের জন্য খুব কষ্টকর, এটা মেনে নেওয়া আসলেই খুবই কষ্টকর। আপনি যত যাই আইনের কথা বলেন আর মানে ইয়ের কথা বলেন, আমি আইনগত ব্যাখ্যা দিছি, আমার ধারণা যে আমি যথেষ্ট ব্যাখ্যা দিছি, এটা অলরেডি যারা শুনছেন আপনারা জানা আছেন, আপনারা মিনিমাম হলেও অন্তত আমলে নেবেন, কনভিন্স না হলো। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা আসলে কখনো কখনো আইনের ঊর্ধ্বে থাকে। জনগণের আকাঙ্ক্ষার অভিপ্রায় আসলে আইন, সংবিধান। সেই জায়গা থেকে রাষ্ট্রপতি চুপ্পু, যিনি হচ্ছেন হাসিনার নিয়োগকৃত ব্যক্তি এবং হাসিনার কোন মাত্রার ব্যক্তি, কোন মাত্রার অনুগত ব্যক্তি, এটা আমরা মোটামুটি সবাই জানি। তাকে আমরা সরানোর জন্য জোর দাবি করেছি, সেটা মানা হয়নি। এবং তার হাত থেকে জুলাই সনদের মতো এইরকম একটা, কি বলবো, যে আমার জুলাই সনদে ধরেন, জুলাই সনদে আমি শতভাগ একমত না, কিন্তু এই সনদের একটা ঐতিহাসিক গুরুত্ব এবং এটার একটা মাহাত্ম্য আছে। কারণ আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে শহীদদের রক্তের উপরে দাঁড়ায় আমরা যে শপথ নিয়েছি, সবাই, সকল রাজনৈতিক দল এবং যারা আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে অংশীদার, সবাই কিন্তু আমরা এই ইয়েটা নিয়েছি। সেই জায়গা থেকে ধরেন এই সনদকে চুপ্পুর একজন লোক এটাকে ইয়ে করতেছে, এটা ব্যক্তিগতভাবে আমার জন্য খুব কষ্টকর। আমি জানি না দল এটা কি সিদ্ধান্ত নিবে, দলীয় ফোরামে আমি হয়তো বা আলাপ করার সুযোগ পেলে এটা বলবো, কিন্তু এটা আসলে আমার জন্য কষ্টকর। আমি আশা করি যে আমার মতো করে আমার দলের বহু নেতাকর্মী এবং বাংলাদেশে যারা গত জুলাইতে রাস্তায় নেমে এসেছিল, হাসিনার বন্দুকের গুলির সামনে যারা আসলে বুক পেতে দিয়েছিল, বুক পেতে দাঁড়িয়েছিল, তাদের সবাই আসলে অনেক কষ্ট পাবে। এই কষ্টের জায়গাটা আমি আসলে ব্যক্তি হিসেবে দেখবেন না, মানে একটা পদ, রাষ্ট্রীয় একটা পদ। আপনি দেখেন ফ্যাসিস্ট যখন থাকে তখন ব্যক্তি, পদ, রাষ্ট্র এগুলো একাকার হয়ে যায়, এগুলো আসলে থাকে না। তখন কখনো কখনো রাষ্ট্রের উপরে আসলে, আমরা তো এই রাষ্ট্রকে অস্বীকার করেছি, আমরা রাষ্ট্রকে যদি আমরা স্বীকার করি তাহলে তো শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী। সাংবিধানিক শেখ হাসিনার মতো করে সাংবিধানিক পদ্ধতি ছাড়া আপনি কোনোভাবে তো রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবেন না। শেখ হাসিনাকে তো আপনি সাংবিধানিকভাবে সরাতেও পারবেন না। তো ওইটা যদি আমি মেনে নিই, সংবিধান তো আমি আসলে মানিনি, এখন কতটুকু মানছি কতটুকু মানিনি সেটা একটা ভিন্ন প্রশ্ন। কিন্তু ঘটনা হচ্ছে যে যেই অংশ জনগণের আকাঙ্ক্ষার বাইরে যায়, জনগণের আকাঙ্ক্ষাকে রুদ্ধ করে, ভোট কেড়ে নেয় আমার কাছ থেকে, আমাদের মানুষকে গুম করে, আমাদের মানুষকে খুন করে, আমাদের জুলাই আমাদের উপরে গণহত্যা চালায়, আমাদের ধরেন ভাইয়েদের বোনেদের কামাই করা যে পয়সা, এই পয়সা এখান থেকে ধরেন লুটপাট করে নিয়ে যায়, পাচার করে নিয়ে যায়, ওইটুকু অংশ তো আসলে আমি মানিনি। আমি সবার হয়ে বলছি, ওইটুকু অংশ আমি মানিনি। সেই জায়গা থেকে যারা এটাকে সাপোর্ট দিয়েছে, যে প্রতিষ্ঠান এটাকে সাপোর্ট দিয়েছে, আমরা তো ধরেন প্রধান বিচারপতিকে আমরা সরিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা সরিয়েছি, রাষ্ট্রপতিও তো এটাকে সাপোর্ট দিয়েছে, রাষ্ট্রপতি তো এটার অংশ। তো রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি হাসিনাকে 24-এর নির্বাচনে, দামি নির্বাচনের পরে শপথ পড়ায় নাই, করিয়েছে। তো তার মানে তাকে তো আসলে আমরা সরাতে পারিনি। তো সেই জায়গা থেকে ধরেন এটা আসলে হয় কি যে আপনি সবসময় লজিক দিয়ে, সবসময় আইন দিয়ে জিনিসগুলোকে আসলে বোঝানো কঠিন, কিন্তু আমরা লজিক্যালি এবং আইনগতভাবেও মনে করি যে এটার অনেক বড় তাৎপর্য ছিল যে তাকে তো আসলে কোনোভাবে মানার সুযোগ নেই, কারণ তার বিরুদ্ধে তো আমি লড়াইটা করেছি এবং জনগণের আকাঙ্ক্ষাটা হচ্ছে গিয়ে তার উপরে, রাষ্ট্রের উপরে। এবং ওই যে জায়গাটা, ওই জায়গাটা ধরেন আমরা এটা করতে পারতাম, আমাদের যে আকাঙ্ক্ষার। এখন দেখেন আপনি প্রফেসর ইউনূসের সরকার কিংবা তার বিরুদ্ধে অনেক সমালোচনা আমরা করেছি, অনেকেই করেছে, অনেক কড়া কড়া ভাষায়ও করেছে, কিন্তু উনি তো আসলে এখন পর্যন্ত আমাদের ঐক্যের কেন্দ্রবিন্দু এবং উনি গণ অভ্যুত্থানের প্রতীক। গণ অভ্যুত্থানের লেজিটিমেসি ওনার কাছে আছে, জনগণের লেজিটিমেসি। উনি এইটা দিলে, এইটা মানে প্রথমত হচ্ছে গিয়া আপনি যদি এমনিতে দেখেন এটা কোনো ক্ষতি নেই, রাজনৈতিকভাবে দেখলে এটা সবচেয়ে ভালো পদ্ধতি।
আর আইনিক দিক দিয়ে দেখলে আমি যতটুকু আমার ছোট্ট বোঝাপড়া আইন সংবিধান বুঝি, সেটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট ব্যাপার হইতো, কিন্তু সেটা করা যায়নি। এই যে ধরেন গ্যাপটা আমরা রেখে গেলাম, এটা আমি জানি না ভবিষ্যতে এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে। এবং আমার আর একটা আক্ষেপের জায়গা, সেটা হচ্ছে যে এই যে সুযোগটা ছিল, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, প্রিন্স ভাই বললেন, আমি একমত, কিন্তু এই যে ওনাদের সামনে যে সুযোগটা ছিল, যে এই যে পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগটা, এই জায়গায় অন্তত আমাদেরকে তো ধরেন শতভাগ আমরা আসলে মানে কি বলে যে স্বীকার করব না যে ওনারা শতভাগ আসলে এই নেতৃত্বটা দিতে পেরেছেন। আমাদের জায়গা থেকে এই গ্যাপগুলো রয়ে গেল, কারণ আমরা বারবারই আলাপ করেছি, বোঝানোর চেষ্টা করি। একটা জিনিস ঠিক আছে যে ধরেন অনেকে আমরা বিরোধী বক্তব্য দেই, অনেক জিনিস আমাদেরকে রাজনৈতিক বক্তব্য দিতে হয়, কিন্তু ধরেন একটা রাষ্ট্র, রাজনীতি, সংবিধান, একটা রাষ্ট্র কিভাবে চলবে এইটার বোঝাপড়ার ক্ষেত্রে তো ধরেন একটা আমাদের অনেকগুলো জিনিস থেকে শিখতে হয়, অনেকগুলো জিনিস জায়গা থেকে শিক্ষা নিতে হয়। যেমন ধরেন এই বারবার ধরেন যে এই যে বলা হয় যে 4টা প্রশ্ন 10টা প্রশ্ন এগুলো কি মানুষ পড়ে দেখবে, কিন্তু ধরেন জিয়াউর রহমান সাহেব যখন 19 দফা দিয়েছিলেন, এই 19 দফার মধ্যে তো ধরেন সংবিধানের মূলনীতি পরিবর্তনের একটা দফা আছে, তো 19টা দফা পড়ে তো আসলে হাবোটা কেউ দেয় নাই। তো এই যে ধরেন বিতর্কগুলো করে আমাদেরকে ধরেন এই যে কি বলে যে এক ধরনের তর্কে জেতার জন্য ধরেন এক ধরনের লজিক যে স্ট্যান্ড করা হয়, সবসময় ধরেন এই তর্কগুলো হয়তো করাও যায় না, কিন্তু এই সুযোগটা তাদের হাতে ছিল যে নতুন বাংলাদেশের যে গঠন প্রক্রিয়া এই কিংবা পুনর্গঠন প্রক্রিয়া, এই পুনর্গঠন প্রক্রিয়ার নেতৃত্ব বিএনপি দিচ্ছে। তাহলে বাংলাদেশের এখনকার রেফারেন্স না, আগামীর বাংলাদেশের রেফারেন্স পয়েন্ট বিএনপিকে দিয়ে শুরু হইতো, কিন্তু আপনি কিন্তু আবার আগামীর বাংলাদেশের রেফারেন্স পয়েন্টে বহু জায়গায় আপনাকে ফ্যাসিস্টকে টানতে হবে, কারণ ওই রেফারেন্স পয়েন্টটা আপনি ক্রিয়েট করতে ব্যর্থ হয়েছেন। তো তার মানে হচ্ছে লড়াইটাকে আরও লম্বা করছেন। আমি এটা অবশ্যই, তারপর আমি এটা মনে করি না যে এটা শেষ হয়ে যাবে, এটাকে আসলে বারবার বাংলাদেশে ফেরত আসবে। এই যে আলাপগুলো আমরা গত 1.5 বছরে করছি, এটা বারবার বাংলাদেশে ফেরত আসবে, এবং এই প্রশ্নের সমাধান করা ছাড়া আগামীতে রাজনৈতিক দলগুলো, রাজনীতিবিদরা সমাধান করা ছাড়া আমরা যেখান থেকে বেরিয়ে যাব, এটা আমরা এগিয়ে যাবো কিংবা এটা ধামাচাপা দিতে পারবে, এটা হবে না। 24-এ যে তরুণরা রাস্তায় নেমে এসেছে, যারা বন্দুকের গুলিকে ভয় পায় না, যারা শুধুমাত্র খালি হাতে ধরেন মরতে মরতে ধরেন একটা ফ্যাসিস্টকে হটিয়ে দেয়, তাদেরকে দমিয়ে রাখা এটা এত ইজি হবে না। সো এটাকে ডিল করতে হবে। সো এই ডিলিংসটা করার ক্ষেত্রে আমরা আসলে সে জায়গায় আমাদের অনেকগুলো খটকা রয়ে গেল। তো দেখা যাক, লেটস সি সামনে কী হয়। তবে আমাদের যে জায়গাটা হচ্ছে গিয়ে আহ্বান, আমরা এটা অবশ্যই মনে করি যে কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মতো কোনো পরিবেশ কিংবা কোনো সুযোগ কাউকেই দেওয়ার কোনো সুযোগ আসলে নেই। আমাদের মধ্যে বিতর্ক থাকবে, আমি আক্ষেপ করব, আমি দোষ দিব, বিতর্ক করব, কিন্তু তার মধ্যে আমাদের একটা কমন ধরে নিয়ে থাকবে। যেমন আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যখন ধরেন আমরা শুনতে পাইছি যে কি বলে যে আওয়ামী লীগের লোকরা নাশকতা করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগের নাম নিয়ে, এটা কারা আসলে আমরা জানি না, ঠিক আছে। আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে বিএনপির বন্ধুদের সাথে আগে কথা বলছি যে ভাই আপনাদের ওইখানে কি অবস্থা, আপনারা এখানে মানে যে জায়গাতে আমরা খবর পেয়েছি আপনাদের ওইখানে আপনারা এগুলো ট্যাকেল করার মতো অবস্থায় আছেন কিনা। সো এই যে ধরেন গ্রেটার আন্ডারস্ট্যান্ডিংটা কিংবা গ্রেটার ঐক্যটা এটা আমাদের আছে, এবং এটা আমরা আরও ভবিষ্যতে এগিয়ে নিব, এবং এই পথে একদিন আরও আমরা এগুতে পারবো, সংস্কারের প্রক্রিয়া আরও বেশি হবে, সেটা আমি মনে করি। আর দল তো তার অফিসিয়াল পজিশন দিবেই। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জি, এনসিপির যুগ্ম সদস্য সচিবের বক্তব্য আপনারা শুনছিলেন। একটি পয়েন্ট আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, বিএনপি শতভাগ নেতৃত্ব দিতে পেরেছে কিনা একটা প্রশ্ন এসেছে এই আলোচনায়। দেখুন, এখানে নেতৃত্ব দেওয়ার বিষয় না, এখানে আপনার ধরেন আপনি জানেন যে বিএনপি জনগণের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল। আমরা 4 বার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিলাম জনগণের রায় নিয়ে, এবং ইনশাল্লাহ আবার যদি জনগণ আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা হয়তো আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারি। তো সেই কারণে বিএনপির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ভাণ্ডার কিন্তু অনেক সমৃদ্ধ। আমাদের ভালো অভিজ্ঞতাও আছে, খারাপ অভিজ্ঞতাও আছে, এবং সেই ভালো খারাপ অভিজ্ঞতার সংমিশ্রণে যেই ভাণ্ডারটা আমাদের এখানে আছে সেই আলোকেই কিন্তু আমরা সিদ্ধান্তগুলো নিই। এখন ধরেন যেটা বললেন এনসিপির নেতা যে ওখানে যে রাষ্ট্রপতিকে সরানোর জন্য, দেখেন এই যে রাষ্ট্রপতি, ওনার নাম কি, শাহাবুদ্দিন সাহেব, চুপ্পু সাহেব, ওনার সাথে বিএনপির কোনো প্রেম নাই। উনি আপনার ধরেন আওয়ামী লীগের 3য় শ্রেণীর কর্মীর থেকেও আরও বেশি বিষয়। উনি ভাগ্যক্রমে হয়তো রাষ্ট্রপতি হয়ে গেছেন, শেখ হাসিনা ওরকম একটা চয়েস করছেন, মাই ম্যান হিসাবে আর কি চয়েস করছিলেন। কিন্তু
তিনি একটা প্রতিষ্ঠান, যেভাবেই হোক তিনি রাষ্ট্রপতি। আপনি যখন রাষ্ট্রপতিকে সরাবেন, রাষ্ট্রপতি সরিয়ে কোন পদ্ধতিতে সেখানে, দেশে তো সংবিধান বলবৎ আছে, আপনি তো সংবিধানকে বাতিল করে দেন নাই বা স্থগিত রাখেন নাই। যদি বাতিল করতেন, স্থগিত করতেন, দেন ভিন্ন কথা আসতো। এবং এইটা নিয়ে তো ওনারা প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন, এই উপদেষ্টা পরিষদের কেউ কেউ, যখন ওনারা এই এনসিপি এই দাবি তুলে গিয়েছিলেন, সেখানে প্রধান বিচারপতির কাছ থেকে তারা একটা মতামত নিয়ে কিন্তু তারা সেখানে এসছেন, এবং তারাও সেখানে বলেছেন না, এটা সংবিধান বলবৎ থাকা অবস্থায় সেটা করা যায় না। আমরা শাহাবুদ্দিন সাহেবকে শাহাবুদ্দিন সাহেব না, একটা রাষ্ট্রপতির প্রতিষ্ঠান হিসাবে দেখেছি, এবং প্রতিষ্ঠান হিসাবে দেখা হয়েছে বলেই কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ, তারাও কিন্তু সেখানে শপথ নিয়েছে তার হাত থেকেই। আর সেই শপথ গ্রহণে ওনাদের এনসিপির যিনি বর্তমান সভাপতি নাহিদ ইসলাম, তিনিও কিন্তু শপথ নিয়েছেন, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ওনারাও গিয়েছিলেন। এবং আপনারা এর আগের যে কাহিনীটা, যে যখন সেনাপ্রধান সব রাজনৈতিক দলকে ডেকেছিলেন, তখন কিন্তু তখন এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম তো এটাই ছিল। তো তারা কিন্তু সেখানে প্রধান সেনাপতির ডাকে যায় নাই। পরবর্তীতে তাকে থেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে বলেছেন যে না, আমরা এখানে বসে কোনো সমঝোতা হবে না, দরকার হলে আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে আমরা সমঝোতা করব। ওনাদের প্রস্তাবের আলোকেই প্রধান সেনাপতির মাধ্যমেই কিন্তু রাজনৈতিক দলগুলো আপনার সেখানে রাষ্ট্রপতির দরবারে যায়, এবং সেখানে আলোচনার মাধ্যমেই কিন্তু একটা ফর্মুলায় পৌঁছানো হয়। তো এখন আপনি এক সময় তাকে মানবেন, এক সময় তার কাছে শপথ নেবেন, আরেক সময় বলবেন যে তাকে আমরা রাখবো না, এইটা তো আপনার কখনো হতে পারে না। তো আপনি যদি তাকে নাই রাখেন, তাহলে আপনার এই শপথ গ্রহণ অনুষ্ঠানই তো আপনার শপথ গ্রহণই তো আপনার ব্যর্থ হয়ে যায়। আমরা তো তাকে প্রতিষ্ঠান হিসাবে দেখছি, আমরা অন্য কিছু নয়, এখনও প্রতিষ্ঠান হিসাবে দেখছি আমরা। কারণ আমরা বলেছিলাম, ওনারা একাধিকবার এনসিপির নেতৃবৃন্দ আমাদের দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন, তখন তো বোধহয় এনসিপি হয়নি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বহুবার আলোচনা করেছেন এই বিষয়গুলো নিয়ে। আমরা বলেছি এইটার পরে কি হবে, এইটার পরে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হবে সেটা আপনারা কিভাবে মোকাবেলা করবেন, বা আমরা কিভাবে মোকাবেলা, আমাদের বোঝান, আমরা 1 মিনিটও দেরি করব না এটা করতে। কিন্তু সেখানে যৌক্তিক কোনো বিষয় এখানে উপস্থাপন, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। আবেগ দরকার আছে রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করা যাবে না। যখন শপথ গ্রহণ করা হয়, ওখানে বলা হয় একটা লাইন, আমি জানি না, দাদা বলতে পারবেন, যে কি আবেগ, কি রাগ বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো কিছু করব না। রাগ বিরাগ আবেগ এইসবের কোনো দাম নাই এখানে। তো সেই কারণে আমরা কিন্তু সেখানে আমরা সম্মতি প্রদান করি নাই। আপনি বলেছেন প্রধান নির্বাচন কমিশনকে সরানো হয়েছে, প্রধান বিচারপতিকে সরানো হয়েছে, আরও তো প্রতিষ্ঠান আছে, সেখানে তো প্রধানদের আপনারা সরাতে পারেন নাই, বরঞ্চ তাদের ওখানে যে দেন দরবার আপনারা করেছেন, দেন দরবার করতে গিয়ে বিভিন্ন বেফাস মন্তব্য, পরবর্তীতে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যেও তো তাদেরকে পড়তে হয়েছে। সেই কারণে আমি বলবো, সবার প্রতি সম্মান রেখে বলবো, যে এখানে আপনার ওই যে আমি বললাম যে আমাদের অভিজ্ঞতার ভাণ্ডার আছে, সেটা ভালো মন্দ সবই আছে, সেই আলোকে করেছি। আর যেটা বলা হয়েছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 19 দফার রেফারেন্ডাম, এবং সেখানে রাষ্ট্রের মৌলিক নীতির পরিবর্তনের কথা ছিল, সেটা কিভাবে হলো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেফারেন্ডামের সাথে এই রেফারেন্ডামের মৌলিক তফাৎ রয়েছে। তখন কিন্তু সংবিধান স্থগিত ছিল, এবং যে মৌলিক পরিবর্তনের কথা বলা হয়েছে আমি বের করেছি, এটা হলো যে সেই সময়ে এখানে ছিল যে রাষ্ট্র শাসনতন্ত্রের 4টি মূলনীতি, অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র, জাতীয় জীবনের সর্বাত্মক প্রতিফলন। এই বিষয়টা হচ্ছে 72-এর সংবিধান, যেটা শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রণয়ন করেছিল, এইটার সাথে পরিবর্তন। সেটা তো সামরিক অধ্যাদেশের মাধ্যমে সেটা জারি করা হয়েছিল, তখন তো সামরিক শাসন ছিল, এখন তো সামরিক শাসন না। আপনার সংবিধানকে বলবৎ রেখে রাখবেন, আবার সংবিধানের কোনো কিছু আমি মানবো না, তাহলে সংবিধান তাহলে তো হয় না। সংবিধান তখনই বাতিল করা উচিত ছিল,
তখনই তাহলে বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল, তখনই তাহলে রাষ্ট্রপতির কাছে যাব না এইখানে আমরা এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা শপথ গ্রহণ করব। বিষয়টা কিন্তু তখন তা ছিল না। এই জন্যই আমি বলি যে আসলে আবেগ দিয়ে কোনো কিছু কিন্তু হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেফারেন্ডামের সাথে এই রেফারেন্ডামের কোনো মিল নাই। এমনকি পরবর্তীতে যে 91 সালের পরবর্তী যে রেফারেন্ডাম হলো সংসদীয় গণতন্ত্রের আর প্রত্যাবর্তনের মধ্যে, সেই রেফারেন্ডামের সাথেও এই রেফারেন্ডামের কিন্তু কোনো মিল খুঁজে পাবেন না। ওখানে কিন্তু একটা প্রশ্ন ছিল, আপনি সংসদীয় পদ্ধতির সরকার চান বা না চান না, আপনি হা বললে হা, না বললে না। তা এখন এখানে যে 4টা জুড়ে দেওয়া হয়েছে, যদিও ভাই বললেন যে এটার সাথে উনি একমত না। এখানে একজন সাংবাদিক একটা স্ট্যাটাস দিয়েছে, আপনি দেখেছেন কিনা আজাদ ভাই, শাহেদ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি বলেছেন এই 4টা পয়েন্ট পড়তে বুঝতে ওনার 4 মিনিট সময় লেগেছে। এবং একটা মানুষ যখন গ্রামের মানুষ যারা লেখাপড়া জানে তারা পড়ে এটা ভোট দিতে আরও 2 মিনিট লাগবে, তাহলে 6 মিনিট। এলো একটা ব্যালট। আরেকটা ব্যালট আপনার প্রার্থীকে দিবেন, ওখানে ধরলাম 6 মিনিট লাগলো না, ওখানে 3 মিনিট লাগলো। 4 আর 3 কত, 7 মিনিট। ভাঁজ করে ঢুকাইতে আরও 3 মিনিট, 10 মিনিট। একটা ভোট দিতে 10 মিনিট লাগবে। কত কোটি ভোটার আপনার, সেখানে ভোট কেন্দ্রের সংখ্যা কত, সেখানে যে সময়টা লাগবে, আপনি তো সেখানে আপনার যে বিশাল কিউ তৈরি হবে, মানে লাইনের তৈরি হবে ভোট, সেখানে তো অবাস্তব ব্যাপার, এটা অবাস্তব ব্যাপার। সেই কারণেই হ্যাঁ, আজাদ ভাই হাসতেছেন, এটা অবাস্তব নাও হইতে পারে ওনার কাছে, উনি হয়তো সেটা উত্তর দিতে পারবেন। কিন্তু আমার তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, মানে একেবারে আমি কিন্তু আমার দলের হাইকমান্ডের সাথে আলোচনা না করেই কথাগুলো বলতেছি, এটা আমার একেবারে ব্যক্তিগত প্রতিক্রিয়া বলতেছি। এটাতে আপনার বিশাল সময় লেগে যাবে। সেই কারণে আমি বলি যে ঠিক আছে, মন্দের ভালো, যা হয়েছে আমরা খুশি। এখানে ধরেন এখন নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠন হবে সেখানে অনেক কিছু আলোচনা, এবং সবচেয়ে বড় জিনিস যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে যেন আমরা বিচ্যুত না হই। এবং সবাই আমরা যে আলোচনা করতেছি গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে যে ঐক্য, এত অনৈক্যের মধ্যেও ওই ঐক্যটা টিকিয়ে রাখতে হবে। যদি টিকিয়ে আমরা না রাখতে পারি তাহলে আমাদের এই আকাঙ্ক্ষা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। জি, আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে অন্য প্রশ্ন ছিল, কিন্তু যেহেতু ইমরান সালেহ প্লিজ একটা নতুন বিষয় সামনে এনেছে, একজন সাংবাদিকের নাকি স্ট্যাটাসের বিষয়ে, আমি যদি এটা দেখি নাই 10 মিনিট লাগবে, মানে নতুন একটা প্রশ্ন সামনে আসলো, তো কত বিশাল সময় লেগে যায় মানুষের মধ্যে, তো নতুন করে আতঙ্ক। তারপরে আরেকটা প্রশ্ন আমি বলি 2 সেকেন্ডের মধ্যে, যে এই যে আমাদের সমাজে আমাদের যারা নিম্ন মানে আমাদের অনেকে কিন্তু আপনার শিক্ষার থেকে বঞ্চিত, বিশেষ করে নারীরা, গ্রামের নারীরা, তারপরে অনেকে অশিক্ষিত রয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি পড়বে? প্রথমত যে সাংবাদিকের প্রশ্নের কথা বলেছেন, এটাকে আমার কাছে খুবই খড়া এবং মানে একটা কুযুক্তি মনে হয়েছে। কারণ ওনার কথা যদি মানে ধরতে হয় বা ধর্তব্যের মধ্যে আনতে হয়, তাহলে তো আসলে এই ভোট সম্পন্ন করতে 3 দিন লাগবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশে ভোটাররা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে ভোট কেন্দ্রে যায়, ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পড়ে, তারপর খুঁটিয়ে পড়ে তারা সিদ্ধান্ত নেয় না। ভালো একটা, ওনাদের সিদ্ধান্ত নিয়েই কিন্তু আপনার ভোটের আগে তো একটা ক্যাম্পেইন ফেজ আছে, তার আগে সরকারের পক্ষ থেকে একটা প্রচারণা চালানো হবে, রাজনৈতিক দলগুলো যারা এটাকে সমর্থন করে তারা এক ধরনের প্রচারণা চালাবেন, আমাদের ভোটাররা সিদ্ধান্ত নিয়ে ওখানে যাবেন, তারপর ওনার ভোট প্রয়োগ করবেন। সো ভোট দিতে 10 মিনিট লাগবে, এগুলো যারা বলছেন এগুলো আসলে বলতে হয় কিছু নিজেকে জাহির করার জন্য বলা, এগুলোর কোনো আসলে রাজনৈতিক গুরুত্ব নেই। আর একটা জিনিস হচ্ছে যে আমার প্রিন্স ভাই যেটা বলছেন যে আমাদের দেশে তো অনেক মানুষ আছে নিরক্ষর, তারা কীভাবে ভোট দেবে না, এই প্রশ্নটা সরকারের মনে এসেছিল। কিন্তু এখানে আপনি দেখেন এইটাই কিন্তু বাংলাদেশে প্রথম গণভোট না, যেখানে আপনার এই হাঁ বা নাতে ভোট হবে। এর আগেও বাংলাদেশে 3টা রেফারেন্ডাম হয়েছে এবং সেখানে বাংলাদেশের মানুষ কিন্তু হাঁ নায় ভোট দিয়েছিল। এবং যতদূর জানি তখন শিক্ষা সাক্ষরতার হার আরও অনেক কম ছিল। বিশেষ করে যদি আপনি প্রথম গণভোটটার কথা বলেন 79 সালের কথা, তখন তো আমাদের সাক্ষরতার হার ছিল মাত্র 25 থেকে 26%। কিন্তু তারপরেও তো আপনার দেশে ওই গণভোটে আমরা যতদূর জানি প্রায় 80% উপরে, সুব্রত দা ভালো বলতে পারবেন, যে ভোট কাস্ট হয়েছিল। সো আমরা আশা করি যে আমাদের দেশের মানুষের যে পলিটিক্যাল যে অ্যাওয়ারনেসটা, সেটা যদি তাদের থাকে, এবং আমাদের যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট
যারা কর্মকর্তা আছেন তাদের যদি সবার সহযোগিতা থাকে তাহলে হ্যাঁ বা নাতে ভোট দিতে আমাদের দেশের মানুষের খুব বেশি সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় তাহলে পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে যারা নির্বাচন পরিচালনা করবেন এটার একটা সমাধান নিশ্চয়ই বের করবেন। সরকারের পক্ষ থেকে প্রচার প্রচারণাটা কেমন হবে? না, নিশ্চয়ই প্রচার প্রচারণা তো সরকারের পক্ষ থেকে সবসময় চলছে। আমরা গতকালকেও আমরা একটা খুবই উচ্চ পর্যায়ের একটা মিটিং হয়েছিল, এখানে অনেকগুলো সচিব ছিলেন, 2 জন উপদেষ্টা ছিলেন, আমরা নিজেরাও ছিলাম প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে। এই নির্বাচনের সময় প্রচারের স্ট্র্যাটেজিটা কী হবে, কীভাবে কোন কোন পর্যায়ে কী ধরনের প্রচারণা হবে, তো এটা নিয়ে সরকার কাজ করছে। আপনি অলরেডি দেখেছেন যে সরকারের পক্ষ থেকে কিছু আপনারও একটা পার্ট না, আমরা জনগণকে ভোট দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলের মতো না। আপনি এটা যদি বলেন এটা আমি মনে করি যে এটা এক ধরনের কুতর্ক। আমি মনে করি যে সরকার তো এখানে একটা স্টেক হোল্ডার, নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করা। আমাদের দেশে অনেক মানুষ তো ভোটই দিতে দেয়নি অনেকদিন, তো কিভাবে ভোট দিবে তাদেরকে উৎসাহিত করা, ভোট কেন্দ্রে আসার জন্য। ঠিক আছে, হ্যাঁ, তো সেই কাজটাই সরকার করবে। ওটা ঠিক আছে। সরকার এটা সরকারের হ্যাঁ না এর পক্ষে না, হ্যাঁ না এর পক্ষে সরকার তো একটা প্রস্তাবনা রাখছে, তো সরকার যেহেতু সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবনাটা রাখছে, সরকার জনগণকে উদ্বুদ্ধ করবে, জনগণকে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করবে সরকার। এখানে আমি কিন্তু একটা পয়েন্ট বারবার বলছি যে জনগণ বা যারা ভোটার তারা সিদ্ধান্ত নিয়ে ভোট কেন্দ্রে যাবে, তো সিদ্ধান্ত গ্রহণে তাকে তো সহযোগিতা করতে হবে। আপনি যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো সম্পর্কে তাকে এটা জনগণের মধ্যে প্রচার করতে হবে আর সেটাই আমি জানতে চাই আর কি এই কাজটা মানে হ্যাঁ না কিন্তু আপনি এই যে এই চারটা জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচার করবেন আপনারা যে এই প্রস্তাব সরকার রেখেছে, এইটার উপর আপনারা সিদ্ধান্ত দেবে ভোটাররা, কিন্তু জনগণকে তো সিদ্ধান্ত দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে। সহযোগিতার কাজটা সরকারকে সর্বাগ্রে করতে হবে। সরকার এটা করতে এক ধরনের মানে বাধ্যবাধকতা আছে, আর রাজনৈতিক দলগুলোর এক ধরনের নৈতিক দায়িত্ব আছে, তারা যে অবস্থান নেই। তো কারো ক্ষেত্রে এটা নৈতিক অবস্থান থেকে তারা তাদের কর্মকাণ্ড চালাবে, কিন্তু সরকারের ক্ষেত্রে আমরা মনে করি যে এটা এক ধরনের বাধ্যবাধকতা, যেহেতু সরকার নিজে গণভোটটার আয়োজন করতে যাচ্ছে বা গণভোটটার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করে। আমরা অন্য প্রসঙ্গে যাব, তবে আপনার কাছে একটি প্রশ্ন করতেই হয়, কারণ আপনি নিজে একেবারেই মাঠ পর্যায়ের সাংবাদিক ছিলেন, এখন দায়িত্ব পালন করছেন না। এই যে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা আমরা ভোগ করছি, এই অবাধ স্বাধীনতার সুযোগ নিয়ে এই যে প্রচার বা অপপ্রচার নানাভাবে বিভ্রান্ত করা, একটা স্ট্যাটাসের কথা আসলো, এরকম অনেক স্ট্যাটাস কিন্তু আসছে, মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। এই বিভ্রান্ত রোধে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? এই পদক্ষেপ তো সরকার শুরু থেকেই নিচ্ছে, কিন্তু এই অপপ্রচারের মাত্রাটা এত বেশি বড় বা এবং এটার যে ব্যাপকতা, এই ধরনের অপপ্রচার সব যে বাংলাদেশের ভিতর থেকে হচ্ছে তাও না, অনেক অপপ্রচার হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে, যেগুলো বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এইসব ক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে সর্বপ্রথম যে কাজটা আমরা সবসময় করার চেষ্টা করছি সেটা হচ্ছে যত বেশি সম্ভব তথ্য প্রবাহের ক্ষেত্রে স্বচ্ছতাটা বজায় রাখা। আমরা যদি সঠিক তথ্য দেই তাহলে অপতথ্য আসলে অনেক সময় পিছনে পড়ে যায়। সো তথ্য দিয়েই অপতথ্যকে মোকাবেলা করাটা আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি। তারপরে আপনার বিভিন্ন পর্যায়ে সরকার নিজেও ফ্যাক্ট চেক করে, যখনই আমরা কখনো কোনো গুজব দেখছি সেগুলো আসলে আমরা গণমাধ্যমে আমাদের নিজস্ব বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেগুলোর মাধ্যমে তুলে ধরছি। বেসরকারি পর্যায়ে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার যারা আছে তারাও তুলে ধরছে। আমাদের মূলধারার যে গণমাধ্যম তারাও কিন্তু একটা দায়িত্বশীল ভূমিকা পালন করছে, বিশেষ করে যারা বিশ্বাসযোগ্য গণমাধ্যম তাদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে। তারা অনেক সময় কিছু ক্ষেত্রে তাদের নিউজ পেপার বা টেলিভিশনে পলিসির কারণে কিছু ইনফরমেশনকে টুইস্ট করছে অনেকে, এটা দেখছি। কিন্তু তারপরেও আমি মোটা দাগে তাদেরকে ক্রেডিট দিতে চাই, কারণ তারাও কিন্তু একটা বিশ্বাসযোগ্যভাবে কিছু তথ্য জনগণের কাছে তুলে ধরতে। এই সবাই যে একটা কালেকটিভ এফোর্ট, এই কালেকটিভ এফোর্টের ফলে কিন্তু যারা অপতথ্য প্রচার করছে বা অপতথ্য করছে তারা কিন্তু এখন পর্যন্ত সাকসেসফুল হয় না। আমাদের কিন্তু যে পলিটিক্যাল গোলটা আমরা 5ই আগস্টের পরে আমাদের দেশে সবাই মিলে সেট করেছিল, আমরা কিন্তু সেই গোলটার দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। আজকে যেমন ধরেন আরেকটা ধাপ আমরা পার করলাম, এভাবে প্রতিদিন বা প্রতি মাসে প্রতি সপ্তাহে কিন্তু আমরা একটা না একটা ধাপ পেরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। যারা অপতথ্য দিচ্ছে তারা কিন্তু আসলে খুব বেশি যে এতে সফল হচ্ছে সেটা বলা যাবে না। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, একেবারে ভিন্ন প্রসঙ্গ। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হবে 17 নভেম্বর। রায় ঘোষণার তারিখের দিনই আমরা দেখলাম লকডাউন, এবং সেই লকডাউনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কি হয়েছে আপনি নিজেও দেখেছেন। মানুষকে এভাবে জিম্মি করে আতঙ্কিত করে এই রাজনীতি আর কতদিন চলবে? না, আমি তো মনে করি দিল্লিশ্বরী ওখানে বসে যেসব কর্মসূচি দিচ্ছে
উনি তো ওনার ভবিষ্যৎকে আরও ধ্বংস করে দিচ্ছে। এখানে যারা আছে একটু নিরাপদে ছিল, শান্তিতে ছিল, ওদেরকে এখন মাঠে নামাইয়া ওদের জীবন এবং জানমালের হুমকিতে ফেলে দিল না। তোমরা তো আরাম করে আছো, 30 কত লক্ষ কোটি টাকা নিয়ে বসে আছো বিভিন্ন দেশে দেশে, সেখানে বসেও তো এগুলো করতেছো, আবার এদেরকে উস্কানি দিয়ে নামাচ্ছ। লকডাউন কাকে দিচ্ছে? আওয়ামী লীগেই তো লকডাউনে পড়ে যাবে নতুন করে আবার। আমরা একটু শান্ত হয়ে গেছিলাম, হ্যাঁ, রক্তের দাগ এখনো শুকায় নাই, তুমি এখন হুমকি টুমকি দিচ্ছ না। আমার তো মনে হয় যে আমাদের ঐক্যটা আরও এখন আবার একটা সুযোগ আসছে, সকলে মিলে এই ফেসিসটা আবার নতুন করে ধরতে হবে যারা আছে। আমরা তো ভাবছিলাম যে এরা নিরপরাধ, যারা পালিয়ে গেছে ওইসব অপরাধের সাথে এরা যুক্ত না ভেবেছিলাম, কিন্তু এরা নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করছে। সেই জায়গায় আমি বলতে চাই, আমাদের কিছু কিছু বন্ধু দেশে যে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির পায়তারা করছে, এটার সাথে তো মিলে যাবে। আজকে এই সুযোগটা ওরা পেত না যদি আমরা এই সরকারকে এরকম হুমকি না দিতাম। আমরা নিজেরাই তো এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করতেছি। শেষ পর্যায়ে এখন 15 মাস চলে গেছে, আর 2-3 মাস আছে, এখন তো কাউন্টিং কবে যাবেন ওনারা। সেই জায়গায় বসে উনি তো চাইবেন যে নির্বাচনটা বন্ডল হোক। তা আমরা তো এখানে যারা আছি ফ্যাসিস্ট বিরোধী শক্তি, আমরা তো কোনো ধরনের অপতৎপরতাকে তো আমরা সহ্য করব না, জনগণ সহ্য করবে না। আমি আশা করব আমাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ প্রশাসন এখন যেভাবে তারা ঢেলে সাজাচ্ছে, এটার সুফল আমরা পাব। শুধু নির্বাচন না, এই ফ্যাসিস্টকে সমূলে বিনাশ করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে আবার মাঠে নামতে হইতে পারে। আমাদের সেই জায়গায় নেবেন না, আপনারা নিজেরা বসে নিজেদের ক্ষতি করতেছেন। আমরা কিছুটা সফট হয়েছিলাম, আচ্ছা ঠিক আছে, এরা তো সবাই অপরাধী না, অনেক গাইবে মামলা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, ঠিক আছে, এরা অব্যাহতি পাক বা বেল টেল পাক। কোর্টও তো কিছু বেল টেল দিচ্ছিল। এখন এইসব ঘটনার মধ্যে দিয়ে তো কোর্টও তো এখন অন্যরকম, যে একটু সফট কর্নার ছিল সেটা তো হয়তো আর থাকবে না। আমরা নিজেরাও তো চাচ্ছিলাম যে হ্যাঁ, নিরীহ নিরপরাধ মানুষগুলো এইসব মামলা থেকে অব্যাহতি পাক, কারণ আমরা তো ভুগেছি, ওনারা ভুগেছেন। আর ছাত্র ভাইয়েরা তো শেষের দিকে এসে তো কি আর বলবো, প্রত্যেক দিনে তো ওদের জীবন নাশের হুমকি ছিল। তো সেই জায়গায় এই লকডাউন টকডাউন এইসব কর্মসূচি দিয়া হ্যাঁ, জনগণকে বিভ্রান্ত করতে পারবে না। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিস্টরা নতুনভাবে যদি বাংলাদেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কোনো প্রয়াস নেয় বা এই সরকারকে তাদের বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে হুমকি টুমকি দেয়, আমার তো মনে হয় সরকার অবশ্যই কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। জি, আমরা সেটাই চাইব। আমরা ফ্যাসিস্টরা আবার মাঠে থাকবে এবং জনগণের বিরুদ্ধে আবার কাজ করবে, সেটা আমরা কেউ মেনে নেব না। জি, ফরিদুল হক, রাজনৈতিক যে বিভাজনের কথা শুনছিলাম আলোচনার শুরু থেকে, সেই বিভাজনের কারণে আসলে এই অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছে কিনা, কিংবা যারা পালিয়ে যাওয়ার শক্তি আপনারা বলেন তারা সুযোগ পাচ্ছে কিনা, সুযোগ নিচ্ছে কিনা? না, বিভাজন যেভাবে বলা হয় আমাদের মধ্যে ওইরকম বিভাজন আছে বলে আমি মনে করি না। বিভাজন শব্দের আসলে ব্যাখ্যা ভিন্ন। আমাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক মতবিরোধ কিংবা মতবিভেদ, এটা থাকবে। এটি তো গণতন্ত্রের একটা সৌন্দর্য। তো বৈচিত্র্যর মধ্যে কিন্তু একটা ঐক্য থাকে, ওটাই গণতন্ত্র। মানে আমরা ভিন্ন ভিন্ন চিন্তা করব, আবার এক টেবিলে বসবো, আবার এগোবো, হয়তো আমরা একসাথে পেছোতেও পারি, অন্যদিকেও যেতে পারি, কিন্তু আমাদের ঐক্যটা থাকবে। এটা হচ্ছে একটা গণতন্ত্রের ব্যাপার। মানে ঐক্যটা হচ্ছে ন্যাশনাল কোশ্চেন। যখন ন্যাশনাল কোশ্চেন আসবে তখন আমরা ঐক্যবদ্ধ থাকবো। তো সেই জায়গা থেকে আসলে বিভাজন ব্যাপারটা নাই। কিন্তু যেটা হয়েছে আওয়ামী লীগের লোকজন কিংবা আওয়ামী লীগ যেটা করছে, যে দাদা যেটা বললেন যে ওদের কাছে ধরেন 30 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, ও দিল্লিতে বসে আছে, দিল্লি ধরেন এইখানে এই পুরো অঞ্চলে তার আধিপত্য বজায় রাখতে
এবং হিন্দুত্ববাদ নামে তার যে পলিটিক্যাল ইডিওলজি, এই ইডিওলজিকে ধরেন কায়েম করতে, তাদের তথাকথিত অখণ্ড ভারত কায়েম করতে, এইখানে ধরেন মনে করেন বিভিন্ন জায়গাতে তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তাদের এক ধরনের এজেন্ডা আছে। হ্যাঁ, এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এই অঞ্চলে কিংবা এই ভূখণ্ডের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগ ছিল হচ্ছে তাদের ভাড়াটে এজেন্সি। তো আওয়ামী লীগ ধরেন এখন চলে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, এখন আওয়ামী লীগের যে শক্তিটা আছে সেই শক্তিটা এখানে আবার ধরেন এটাকে একটা অস্থিতিশীল করার একটা অপচেষ্টা এখানে চালাচ্ছে। প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে যেটা হয় আমাদের ওই যে দাদা যেটা বললেন যে এইটা আসলে বাংলাদেশের মানুষ খুব দ্রুত আসলে আমরা টার্ন করতে থাকি, তো একটু সফট হচ্ছে ছিল। তবে আমরা কিন্তু বারবার এই কথা পরিষ্কারভাবে বলে গেছি যে ফ্যাসিস্টকে যখন আপনি পরাজিত করবেন, ফ্যাসিস্টকে সমূলে উৎপাদন করতে হবে। ফ্যাসিস্টের সাথে কখনো কোনো নেগোসিয়েশন হয় না। ফ্যাসিবাদ পৃথিবীতে প্রথম এসছে ইতালিতে, তো আপনাকে ফ্যাসিস্ট কিভাবে হয় এবং ফ্যাসিস্টের সাথে কি আচরণ করতে হয়, ফ্যাসিস্টকে কিভাবে প্রতিরোধ করতে হয়, প্রত্যেকটার মডেল ইতালিতে আছে। ইতালির ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা ব্রুন্দি বলেছিলেন যে ফ্যাসিস্টের সাথে কোনো নেগোসিয়েশন হয় না, ওকে ধ্বংস করে ফেলতে হয়। আমরা শেখ হাসিনার ফ্যাসিজমকে রাজনৈতিকভাবে পরাজিত করতে পেরেছি, কিন্তু এর কালচারাল ফ্যাসিজম, এর ইডিওলজিক্যাল ফ্যাসিজম, এর বুদ্ধিভিত্তিক ফ্যাসিজম এবং এর এই যে বিরাট ধরেন মনে করেন যে ফ্যাসিস্ট যে ধরেন ইকোনমি, বিরাট ধন সম্পত্তি, এগুলোকে আমরা আসলে ধ্বংস করতে পারিনি। বহু প্রতিষ্ঠান এরা যেগুলো দিয়ে ধরেন এই যে টাকাগুলো ধরেন খরচ করতেছে এবং বহু প্রতিষ্ঠান আসলে সিজ করে জনগণের কাছে দিয়ে দেয়, এগুলো সব জনগণের সম্পত্তি। এরা যে সালমান এফ রহমানরা যে টাকা এখান থেকে কামাইছে, এস আলমরা যে টাকা এখানে কামাইছে, এগুলো সব জনগণের সম্পত্তি। এদের কার কত বছর আগে কি টাকা ছিল, কি বিজনেস তারা করছে, এগুলো আমরা সব জানি, এগুলো সবই পরিষ্কার। এইটা আমরা আসলে করতে পুরোপুরি সক্ষম হইনি, এই জন্য ধরেন এদের এই আস্ফালন এখনো দেখা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশকে কোনোভাবেই এখানে স্থিতিশীল হতে দিতে চায় না দিল্লি, কারণ দিল্লির এখানে একদম একটা ভেস্টেড এজেন্ডা আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে। বাংলাদেশ তারা তো এভাবে মনে করে যে একটা ছোট দেশ আমাদের পকেটের মধ্যে, কিন্তু বাংলাদেশের তো একটা দীর্ঘ রাজনৈতিক এবং ঐতিহাসিক লড়াই আছে। বাংলাদেশ একটা স্বাধীন হওয়ার জন্য তার একটা ঐতিহাসিক লড়াই আছে এই ভূখণ্ডের মানুষের, তার মধ্য দিয়ে বাংলাদেশ দাঁড়াবেই। এটাকে সে বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এবং এটা কেন? কারণ এই যে তার পেটের মধ্যে যে বাংলাদেশ, এই ভূখণ্ড যদি একটা স্বাধীন সত্তা নিয়ে একটা ধরেন মর্যাদাপূর্ণ একটা গোষ্ঠী হিসেবে দাঁড়ায় যায়, মর্যাদাপূর্ণ একটা রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে যায়, তাহলে সে যে তার পুরো অঞ্চল জুড়ে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের নামে যাদের উপরে সে বৈষম্য চালায়, নির্যাতন করে, এই প্রত্যেকটা জায়গায় স্বাধীনতার জন্য লড়াই শুরু করবে। ওইটাকে সে ভয় পায়। সে তথাকথিত অখণ্ড ভারতের নামে এই যে জুলুম সে যুগের পর যুগ করে যাচ্ছে, সে এইখানে হায়দ্রাবাদ দখল করছে, সিকিম দখল করছে, এগুলো তো তার হিস্ট্রিতে আছে। সেই ভয়ও তার আছে যে কোনো সময় তার ইন্ডিয়া ভেঙে যেতে পারে, এই জন্য সেটা করে। আমি মনে করি যে তাকে আসলে ভিন্নভাবে ভাবা উচিত, তার মানুষকে মর্যাদা দেওয়া উচিত এবং মানুষকে মর্যাদা দিয়ে যেভাবে রাষ্ট্রগুলো চালানো উচিত সেই পরিকল্পনায় যাওয়া উচিত। সেটা না করলে তাকে টুডার টুমার এটা ফেস করতে হবে। এই যে এত মানুষকে এটা শত শত বছর ধরে আসলে দাবিয়ে রাখা যায় না। কলোনির বিরুদ্ধে এখানকার মানুষ লড়াই করেছে, স্বাধীনতার জন্য লড়াই করেছে বিভিন্ন জায়গাতে, আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি। আরও বহুজনের ধরেন এরকম স্বাধীন আত্মমর্যাদা, স্বাধীন মানে সবসময় ভূখণ্ডগত স্বাধীন না, একটা আত্মমর্যাদা নিয়ে তাই স্বাধীনভাবে চলতে পারবে, তার একটা মর্যাদা থাকবে, এইটা নিয়ে দাঁড়ানোর জন্য ভূখণ্ডে ভূখণ্ডে মানুষের জন্য ধরেন এই আকাঙ্ক্ষা সৃষ্টির শুরু থেকে আছে, এটা চলতে থাকবে। এইটাকে দাবিয়ে রেখে আসলে লাভ হবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ ওই যে ছোট দেশ হিসেবে দেখা, বাংলাদেশকে অধীনস্থ মনে করা, প্রজা মনে করা, কলোনি মনে করা, এই যে ধরেন এই দিল্লির যে ধরেন মানে চিন্তা, এই চিন্তার জায়গা থেকে দিল্লিকে বেরোতে হবে। কারণ এখনও সে 2 দিন আগেও যে একটা আসামি আইসিটিতে যার বিচার চলতেছে মানবতা বিরোধী অপরাধের জন্য, তার কি বলে যে তার সাক্ষাৎকার তারা তাদের মিডিয়াতে ছাপিয়েছে, তাকে তারা ওখানে শেল্টার দিয়েছে, তাকে অফিস করতে দিচ্ছে, তার যত খুনি সহযোগী আছে বেশিরভাগকে সে ওইখানে শেল্টার দিয়েছে, তাদেরকে অফিস করতে দিচ্ছে, এদের ভেতরে মিটিং হচ্ছে। সেই মিটিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র তারা করতেছে। বাংলাদেশ আজকে যদি এখানে অস্থিতিশীল হয়, এই অস্থিতিশীলতার যে ঢেউ, এই ঢেউ যে তার দেশে গিয়ে পড়বে না, এটার তো কোনো গ্যারান্টি নেই। এবং সেইটা করার জন্য সে প্রতিনিয়ত এখানে ষড়যন্ত্র করতে এদেরকে উস্কে দিচ্ছে। আমরা এমনও খবর পেয়েছি যে তারা নাকি এইখানে নির্বাচনকে সামনে রেখে এই যে স্থিতিশীল পরিবেশ এটাকে নষ্ট করার জন্য তারা ইভেন বাংলাদেশি টাকা জাল নোট, কয়েকশো কোটি টাকার জাল নোট তারা বর্ডার থেকে এখানে ডিসপাস করেছে। তার মানে এখানে পরিস্থিতিটাকে তারা ঘোলাটে করতে চায়। কিন্তু আমি পরিষ্কারভাবে বুঝি যে আমাদের মধ্যে যত মতবিভেদ কিংবা মতবিরোধী থাকুক,
যেহেতু আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করতেছি এবং গণতন্ত্রের জন্য যারা লড়াই করতেছে তারাই এখন বাংলাদেশকে বিভিন্নভাবে পরিচালনার মধ্যে যুক্ত আছে। একটা সরকারকে আমরা সবাই সমর্থন দিয়ে টিকে রেখেছি। আওয়ামী লীগের লোকেরা যারা এখানে মনে করেন যে তারা আপনারা এই রাস্তায় নেমে একটা কিছু করতে পারবেন, তাদেরকে বলি ঘরে থাকেন, দূরে থাকেন, পারলে পালিয়ে যান। এটা হবে না, এটা বাংলাদেশে আর হবে না। আওয়ামী লীগ ডেড কেস। এই যে এই বিষয়ে আলোচনা আর কি, যে মানুষের মধ্যে যে ভয় আতঙ্ক আপনি নিজেও খেয়াল করেছেন, বিশেষ করে 17ই নভেম্বর সামনে, মানে আপনারা বৃহত্তম রাজনৈতিক দল, আপনাদের মানে মানুষকে, সাধারণ মানুষের প্রতি আপনাদের আহ্বানটা কি বা আশ্বস্ত কি? সাধারণ মানুষ আওয়ামী লীগের এই লকডাউন, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি কিংবা তাদের যে এইটার সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। যে আজকে তারা লকডাউন করেছিল, কোথাও তো সাধারণ মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। হ্যাঁ, তবে তাদের অগ্নি সন্ত্রাসের কারণে, যেহেতু তারা কয়েকদিন যাবৎ বাস টাস কিছু পুড়িয়েছে, এইটার কারণে কিছু যানবাহন কম ছিল। তার মানে এই না যে সাধারণ মানুষ আওয়ামী লীগের এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে। এবং সাধারণ মানুষ, আমি তো আগেই বলেছি, এদের সাথে কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দলে পরিণত হয়েছে, গণশত্রুতে পরিণত হয়েছে। এই গণশত্রু এবং গণহত্যাকারী দলকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ক্লোজড। মানুষের মধ্যে কিন্তু ভয় ছিল, গতকাল দিনভর ভয়, এই যে তো বলছি ভয় ছিল। এই ভয় কাটানোর জন্য হ্যাঁ আমরা সরকারের থেকে দেখেছি অনেক পদক্ষেপ তারা নিয়েছে, কিন্তু কার্যকর ক্ষেত্রে রাস্তায় প্রথম দিকেই, মানে গতকালকে কিন্তু সরকার বেশ ভালোভাবেই ছিল, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এর আগে যে 2 দিন সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ঢিলেঢালা ভাব ছিল, যে কারণে কিন্তু এগুলো হয়েছে। ওখানে তো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে না, যে প্রশাসনের মধ্যে সেখানে এখনো কিন্তু আওয়ামী ভূত লুকিয়ে আছে। এবং এই যে যাদেরকে আপনার পুলিশ প্রশাসনের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, বিশেষ করে ওসি বা এরকম, এদের একদিকে তো এরকম কিছু আছে দোষরের ব্যাপার, দ্বিতীয়ত কিছু ব্যাপার আছে তাদের যোগ্যতা দক্ষতারও কিন্তু অভাব আছে। আপনি ধরেন পুলিশ সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের যে রিপোর্ট, কিংবা আমরা উদ্যোগী হয়ে সরকারকে পুলিশ সংস্কারের জন্য যে আপনার রিপোর্টগুলো বা সুপারিশগুলো দিয়েছি, সেগুলোর আলোর মুখ কতটুকু দেখেছে এটা আমার জানা নেই। 1.5 বছরে আমরা এই রাষ্ট্র সংস্কার, মেরামত ইত্যাদি ইত্যাদি করতে করতে কিন্তু আমরা সময় পার করেছি, কিন্তু পুলিশের যে সংস্কার হওয়া দরকার ছিল, এই যে জি হুজুর মার্কা পুলিশ, যে দল ক্ষমতায় আসবে সেই দলকেই আপনি, হ্যাঁ সেই দলের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য, কর্মসূচি বাস্তবায়নের জন্য, সরকারের সেই বাস্তবায়নের জন্য সেটা প্রশাসন সহযোগিতা করবে, এটা পৃথিবীর সব দেশেই হয়। কিন্তু একেবারে দলীয় লেজুর ভিত্তিতে পরিণত হওয়া, এই অবস্থা থেকে তো আমরা প্রশাসনকে বের করে নিয়ে আসতে চাই, না হলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তো সেই কারণে যে এই পুলিশের সংস্কার কতদূর হয়েছে এটা কিন্তু আমরা এখনো জানি না। সংস্কার হয়নি বলেই কিন্তু আজকে ওই রকম ধারায় কিন্তু পুলিশ চলছে। জি, আবুল কালাম আজাদ মজুমদার, এই যে মানুষকে আশ্বস্ত করার যে বিষয়গুলো রয়েছে, মানুষ, আপনারা নিজেও শহরে আজকে হেঁটেছেন, চলেছেন, ঘুরেছেন, দেখেছেন, সাধারণ দিনের তুলনায় কিন্তু গতকাল সাধারণ মানুষের চলাচলটা কম ছিল। মানুষের মধ্যে ভয় আতঙ্ক, যেটা গত 1.5 বছর আমরা লক্ষ্য করিনি, কিন্তু গতকাল কিন্তু আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে। স্কুল কলেজ অনেক জায়গায় কিন্তু অঘোষিত ছুটি ঘোষণা করা হয়েছিল। তো এই বিষয়টা যদি চলতে থাকে তাহলে 17ই নভেম্বর মানুষ কিভাবে কি করবে? প্রথমত এটার আপনার প্রশ্নের আসলে জবাবটা প্রিন্স ভাই দিয়েছেন। হ্যাঁ, অল্প কিছু ঘটনা ঘটেছে যার ফলে মানুষ হয়তো বা কিছুটা প্যানিকড হয়েছে, কিন্তু এটা এমন মাত্রায় প্যানিকড হয় নাই যাতে জনজীবন স্থবির হয়ে যাবে। আপনি দেখেছেন আজকে মোটামুটি সব কিছুই স্বাভাবিক ছিল। কিছু কিছু ক্ষেত্রে রাস্তায় যানবাহন কম ছিল, কারণ কিছু যানবাহনের উপর হামলা হয়েছে, যানবাহন পোড়ানো হয়েছে, এটা আপনি দেখেছেন। এবং একটা জিনিস আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে আগুন দেওয়ার পর কেউ কেউ এটাকে সেলিব্রেট করেছে। কোন কোন পেজ থেকে কারা সেলিব্রেট করেছে এগুলো দেখলেই বোঝা যায় যে এই আগুনগুলো আসলে কারা দিয়েছে। তো এটা এদের পলিটিক্যাল লিগ্যাসি। তারা আগেও বিরোধী দলে থাকতেও এটা তারা অগ্নি সন্ত্রাস করেছে। তারা যখন সরকারি দলে ছিল তারা নিজেরা আগুন লাগিয়ে, অভিযোগ আছে যে বিরোধী দলের উপর তার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখন তারা একই কাজ করছে এবং তারা তাদের যারা প্রমিনেন্ট বা আমি বলবো যে কুখ্যাত ইনফেমাস
তাদের যেসব অ্যাক্টিভিস্ট আছেন তারা কেউ কেউ আগুন লাগানোর টিপস দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এগুলো দেখলেই বোঝা যায় যে এরা আসলে জনগণ কর্তৃক ধিকৃত হয়ে বা জনগণ কর্তৃক ধৃত হয়ে এখন এইসব সাবমার্সিভ যে অ্যাক্টিভিটিস এগুলো বেছে নিয়েছে। এগুলো বাংলাদেশের মানুষ খুব বেশি এগুলো দিয়ে খুব বেশি রাজনৈতিক কর্মসূচি সফল করা যায় না। এবং তারা নিজেরাই একসময় যখন সরকারে ছিল এই ধরনের বয়ান কিন্তু দিত যে অল্প কিছু হাত বোমা মেরে বা অগ্নি সন্ত্রাস করে সুবিধা করা যায় না, এগুলো তাদের বয়ান থেকেই আমরা দেখেছি। সো এগুলোকে খুব বেশি এগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 17 নভেম্বর রায় ঘোষণার দিন আপনারা জনগণকে কি আশ্বস্ত করতে পারেন তারা নির্বিঘ্নে ঘর থেকে বের হতে পারবে, যাবতীয় কার্যক্রম সব স্বাভাবিক করতে পারবে? আমরা প্রত্যেক দিন জনগণকে আশ্বস্ত করি, সেটা 17 নভেম্বর বলে না, আমরা প্রত্যেক দিন এমনকি আগামীকালও আমরা আশ্বস্ত করি যে আপনারা নির্বিঘ্নে বের হতে পারবেন। আমরা সেই জন্যই আমাদের সরকার কাজ করছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। কারণ 17 নভেম্বর জনগণকে নিরাপত্তা দেবে, অন্যদিন জনগণকে অরক্ষিত রেখে দেবে, এটা তো কোনো সরকারের কাজ হতে পারে না। সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে জনগণকে আশ্বস্ত করা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এটাতে সাফল্য আছে, ব্যর্থতাও আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। এই ব্যর্থতাগুলো থেকে নতুন করে শিক্ষা নিয়ে যাতে পরবর্তী দিন আজকের দিনের যে ভুলটা এটা যাতে আগামীকাল যাতে না হয় সেই চেষ্টাটা আমরা সবাই মিলে করছি এবং আমরা সবার সহযোগিতাও চাই এবং আমরা আশা করি যে আমরা সেই সহযোগিতাটা পাচ্ছি এবং পেতে থাকবো। তাহলে অন্তত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে আসলে আলটিমেট গোলটা একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা, সেই কাজটা আমরা সঠিকভাবে সম্পন্ন করতে। অসংখ্য ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার, ফরিদুল হক আপনাকেও ধন্যবাদ, সৈয়দ ইমরান সাহেব প্রিন্স এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ মধ্যরাতে বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।